আরবি বিষয়ের পাঠদান এটা মাদ্রাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাদ্রাসা বললেই আরবি বুঝবে। যদিও আমাদের জন্য আফসোস হলো মাদ্রাসার মধ্যে মাদ্রাসার বই কম। আপনি ক্লাস 8 ধরেন, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, কোরআন এবং আকায়েদ ফিকহ, চারটা হলো মাদ্রাসার, আর বাকি 8টা হলো জেনারেল। লিল আকসারে হুকুল কুল হিসেবে এটাকে তো মাদ্রাসা না বলে কি বলা উচিত? স্কুল বলা উচিত। তারপরে ওই 8টার মধ্যে গণিত হলো এমন একটা সাবজেক্ট, ওটাকে সব আইন রুটিনের আইন ভঙ্গ করে ওখানে পাস ফেরত দেওয়া লাগে। 100 নম্বরে সে হয়তো 3 দিন পাইতে পারে, তখন তোমায় কোরআন কমাও, ফিকহ কমাও, গণিত রে দাও। ইংরেজি আবার এমন একটা সাবজেক্ট, বলে যে এইটাকে একটু বেশি রুটিন না দিলে ইন্টারন্যাশনাল ভাষা শিখবে কিভাবে? সব সাব দিয়ে পড়ে কোথায়? ওই আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, কোরআন, ফিকহ এগুলোর উপরে। ফলে দেখা যায় বিষয়ের এই যে আধিক্যের কারণে আমরা আরবি শিখাইতে পারি না। ক্লাসের সময় কম, আর ক্লাসের বাইরে গিয়ে যে আমরা শিখাবো সেই সময় সুযোগ খুবই কম। অধিকাংশ মাদ্রাসার ছাত্ররা বাসায় থাকে, ছাত্ররা বাসায় থাকে না। ছাত্ররা বাসায় থাকলে হয়তো এদের রাতের বেলায় কিছু পড়ানো যেত, আর ছাত্ররা ক্লাসের আগে আসবে, তাদেরকে আবার একটু ক্লাসের আগে পড়াইতে হবে, এমন শিক্ষক পাওয়া মুশকিল, ছাত্রদের আনা মুশকিল। ক্লাসের মধ্যে আমাদের শেখাতে হবে। আমরা যদি ছাত্রদের শেখাতে না পারি, তাহলে আজকে আমরা এখানে যে কয়েকজন বসে আছি টুপিওয়ালা, পরে দেখবেন সেই কয়েকজন টুপিওয়ালা থাকবে না, কারণ এরা তো চলে যাচ্ছে। আমি শুনলাম যে আমাদের শিক্ষার্থীরা ঝরে পড়তেছে কেন? দাখিল থেকে আলিমে যাওয়ার সময় 3,96,000, মানে 2,04,000 নাই। আবার আলিম থেকে যখন ফাজিলে যায় 96,000 থাকে না, আবার হয়ে যায় 30,000। ফাজিল থেকে কামিলে গেলে হয়ে যায় 10,000 সারা দেশে। তার মানে হচ্ছে আমরা দাখিল পরীক্ষা যদি 3 লাখ দেই, আমাদের কামিলে গিয়ে থাকে 10,000। সেই 10,000 সবাই কি ক্লাস করে? অধিকাংশ হলো পরীক্ষার্থী, কামিল পরীক্ষার্থী, কামিল শিক্ষার্থী না। তাহলে শিখাবেন কার কাছে? এই বড় বড় মুহাদ্দিসের কোনো লাভ নাই, কারণ আপনি শিখানোর লোক পাচ্ছেন। কিন্তু এই শিখানোর লোক আমরা পাইতাম যদি আমরা ওই ছোটবেলায় তাদেরকে আরবির প্রতি একটা আকর্ষণ, একটা ভালোবাসা তৈরি করতে পারতাম। সে চিন্তা করে আমি তো আরবি বুঝি না, এই জন্য মাদ্রাসায় পড়বো না। এই যখন কিছুদিন আগে যে ওই আগের সরকার যে নতুন কারিকুলাম করতে চাইছিল, তখন আমাকে পাঠিয়েছিল দিনাজপুর মাদ্রাসার ভিজিট করার জন্য, যে মাঠ পর্যায়ে পরিদর্শন, যে নতুন কারিকুলামে কি কি সমস্যা। যদিও আমাদের সেই পর্যবেক্ষণটা নতুন কারিকুলামে কোনো প্রভাব ফেলে নাই, কারণ ওটা করতে হয় তাই করাইছে, সিচুয়েশন অ্যানালাইসিস। কারিকুলাম তারা নিজের মতোই করছে, এই জন্যই সমালোচিত হয়েছে, এবং তারপরে তো সে বিদায় হয়ে গেছে। তো ওইখানে আমরা দেখতে পেলাম যে একটা আলিম মাদ্রাসায় গেলাম, বালিকা আলিম মাদ্রাসা। ওরা বললো যে আমাদের দাখিলে প্রায় 60-এর মতো ছাত্রী ছিল, আলিমে এসে 15। বাকিরা কোথায় গেছে? কলেজে গেছে। কেন? দাখিল এসছে, আলিমের সিলেবাস কঠিন, আরবি বেশি, আরবিতে লিখতে হয়, আর আমরা আরবি পারি না। তাহলে যত কারণে মাদ্রাসা থেকে কলেজে যায়, এর একটা বড় কারণ হলো আরবি পারে না। আরবি পারলে যারা মাদ্রাসায় পড়ার নিয়ত করে ভর্তি হয়েছিল, তারা যদি আরবি পারতো, তাহলে কমপক্ষে কামিলটা কমপক্ষে শেষ করতো। কিন্তু অর্ধেক পড়ার পরে, এই দাখিলে যাওয়ার পরে কষ্ট দাখিলটা দেয়, এরপরে মা বাবা পরাজিত হয় যে কলেজে তোমার কথা মতো কিছু কিন্তু পড়লাম, এখন আমি এই সাবজেক্ট বুঝি না, আমার কলেজে যাই। তাহলে এই যে যাওয়ার গতি দেখেন, মাদ্রাসা বোর্ড বললো যে 3 লাখ পরীক্ষাতে দাখিল আর 96,000 দেয় আলিম। এই যে 3 ভাগের 2 ভাগের বেশি চলে গেল। বিশাল স্রোত, মানে এদিকে স্রোত বেশি। এই স্রোত ঠেকানোর একমাত্র উপায় হলো শিক্ষার্থীদেরকে যদি আমরা আরবি ভীতি দূর করতে পারি, তাদের যদি আরবির প্রতি মজা, আরবির প্রতি স্বাদ, এটা তাদের যদি হৃদয়ে দিতে পারি, তাহলে তাদের এই
এই যে মাদ্রাসা ছেড়ে কলেজে চলে যাওয়া সেটা আর থাকবে না। আমরা চেষ্টাটা করতে পারি, কি পারি না? চেষ্টা করতে পারি। এখন আমি বিভিন্ন জায়গায় যখনই প্রশিক্ষণ বা অন্য কাজে যাই তখন একটা শখ দেখাই, আপনাদের সেটা একটু দেখাই, হয়তো এর মধ্যে দুই একজন পরিচিত থাকতে পারেন আমার এটার সাথে। এখানে আমি দেখেছি আমাদের স্টুডেন্টও কিছু আছে যারা এখানে শিক্ষক হিসেবে আসছেন, আলহামদুলিল্লাহ। বলেন তো এটা কি? দেখি আয়তন থেকে চতুর্ভুজ এক জাতীয়, কিন্তু আসলে কি চতুর্ভুজ? ভালো করে দেখেন। হ্যাঁ, এই তো দ্বিমত হয়ে গেল। কারা চতুর্ভুজের পক্ষে আর কারা চারটে বাহুর পক্ষে? চারটে বাহু চতুর্ভুজের পক্ষে কেউ নাই। আয়তক্ষেত্র আসলে এটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র হয় না, কারণ আমি চার কোণা লাগাই নাই, দেখছেন? লাগাইছি মানে চারটা বাহুকে এভাবে রাখছি। আমি যদি চারটা বাহু মিলাই দেই তাহলে এটা আয়তক্ষেত্র বলেন, চতুর্ভুজ বলেন, কিছু একটা হবে, হবে কিনা? এর মানে হলো তখন এই চারটা বাহু আলাদা ছিল, এরা কিছুই করতে পারে নাই। যখন চারটা বাহু পরস্পর মিলল তখন চারটা কোণ তৈরি হলো, একটা ক্ষেত্র তৈরি হলো, হলো কিনা? আমরা যদি বলি এইটা হলো ছাত্র, এটা হলো শিক্ষক, এইটা হলো গার্জিয়ান, এইটা হলো মনে করেন কর্তৃপক্ষ, ঠিক আছে? একটা প্রতিষ্ঠানের এই চারটা পক্ষ, চারটা বাহু থাকে। কয়টা বাহু? শিক্ষক থাকে, শিক্ষকের ব্যাগে থাকে কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, কমিটি। ছাত্র থাকে, ছাত্রের ব্যাগে থাকে কে? গার্জিয়ান, অভিভাবক। তার মানে হচ্ছে এই চারজন যদি না মেলে তাহলে প্রতিষ্ঠান সুন্দর হবে না। এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝালাম। চারটা বাহু যদি একত্রে মিলিত না হয়, কোন হয় না, ক্ষেত্র হয় না। তদ্রূপ যদি আপনি ছাত্র, গার্জিয়ান, শিক্ষক, প্রিন্সিপাল, আপনি চাইলেন যে আপনি ছাত্রদের নাহু সরফ পড়াইবেন, একটু ওদের আরবি বিদ্যা দূর করবেন, এখন আপনার প্রিন্সিপাল চায় না, আপনি পারবেন না। পারবেন? প্রিন্সিপাল চায়, কিন্তু আপনি ক্লাস টাইমের বাইরে সময় দিতে চান না, হবে না। আবার শিক্ষকও চায়, প্রিন্সিপালও চায়, ছাত্ররা চায় না। ছাত্রকে ফাঁকি দিতে, ছাত্র চায় কিন্তু গার্জিয়ানে গুরুত্ব দেয় না। ফলে কারণ সব ছাত্র তো আগ্রহী থাকে না, কিছু আছে বাপ মা বলে পড়ে আসতে হবে। তার মানে হচ্ছে যে আমরা ভালো কিছু করতে গেলে, নতুন কিছু করতে গেলে, গ্রহণযোগ্য কিছু করতে গেলে আমার এই চারটা পক্ষ আছে, ছাত্র, গার্জিয়ান, শিক্ষক, কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট। এই চার পক্ষেরই সম্মিলিত প্রয়াস লাগবে। লাগবে কি লাগবে না? তো আজকে একটা আশার আলো যে প্রিন্সিপাল ফোরাম এই কাজটা করছে, মানে কর্তৃপক্ষ চাচ্ছে ভালো কিছু হোক। আর আপনারও এই যে বিশ্ববিদ্যালয়ের স্যার আসছে, তার কাছ থেকে এই যে আরবি কিভাবে পাঠদান করতে, অনেক কিছু শিখতেছেন। আমরা তো আসলে শিখাতে আসি না, আমরা নিজের একটু আলোচনা করতে আসছি। আমিও আপনাদের মধ্যে শিক্ষক। যাই হোক, হয়তো অনেকে আমার এখানে বয়সেও বড় আছে, দুই একজন ছোটও আছেন, আমার ছাত্রও কিছু আছে। এজন্য আমরা সবাই মিলে কিছু আলোচনা করব যাতে আমাদের কাজটা হয়। এরপরে ছাত্র এবং গার্জিয়ানের কাজটা বাকি থাকবে। কারণ যদি গার্জিয়ানকে আপনি ডেকে গুরুত্বটা না বোঝান যে আপনি নিয়ত করছেন, আপনার ওয়াইফ মায়ের পেটে থাকতে নিয়ত করছে ছেলেটা মাদ্রাসায় পড়াবো, কিন্তু দাখিলের পরে চলে যায়, বলে যে তোমাদের কথা শুনছি, এখন আমার কথা শুনো। ও কেন এই টার্নিংটা নেয়? তার যতগুলো অনেক কারণ আছে, সবচেয়ে বড় কারণ হলো আরবি পারে না, কারণ আলিমে কিতাবাদি আছে, সিলেবাস বেশি, এজন্য চলে যায়। যেটার একটা গল্প আমি শোনালাম, দিনাজপুরের গল্প। এখন আমাদের গার্জিয়ানকে বোঝানো, ছাত্রকে বোঝানো, আর হচ্ছে প্রিন্সিপাল যদি উদ্যোগ নেয় আর আমরা চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু এই যে সমস্যাটার কারণে আমাদের ছাত্র চলে যাচ্ছে, সেই সমস্যাটা আমরা দূর করার চেষ্টা করতে পারি। যদি ছাত্র না থাকে, কয়েকদিন পর এমপিও বলতে হবে। এমপিও বলতে হলে মাদ্রাসা থাকবে না। আর ছাত্র থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। যে মাদ্রাসা ছাত্র বেশি, ওই মাদ্রাসার উপরে বিশ্ববিদ্যালয় বা বোর্ড এরা অত আইন কানুন করে,
ত্রুটি থাকলেও মাফ করে দেয় যে না এদের অনেক লেখাপড়া আছে, ছাত্র আছে, রেজাল্ট আছে, 7 গুণ মাফ হয়ে যায়। এজন্য আমাদের ছাত্র লাগবে। আর ছাত্র মানে মাদ্রাসা ছাত্র, যেটা প্রথমেই বললাম যে আমার 4টা হলো আরবি আর 8টা হলো জেনারেল। এর মধ্যে আবার গণিত আছে, এইটে যে আবার বিজ্ঞান আছে, ইংরেজি আছে, এই সমস্ত চাপে এই 4টা সাবজেক্টও তাদের যথাসময় পায় না। আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে যদি 3 দিন আর 2 দিন পড়ান, 2 দিন আরবি দ্বিতীয় পত্র পড়াই কি হবে? হবে না। তখন আমরা দারুণ নামাজে কি করছি, আমরা অতিরিক্ত ক্লাস দিছি যে সন্ধ্যার পরে একেবারে প্রতিদিন সরব পড়তে হবে। সন্ধ্যার পরে প্রতিদিন, যেমন আলিমের সময় আমরা ফাউন্ডেশন ক্লাস দিই, এক মাস নাহু 1 মাস সরব, 2 মাস লাগাতার, আর 3য় মাস হলো ইংরেজি বেসিক। এই আলিম ফার্স্ট ইয়ারে আসলে প্রথম 3 মাস হচ্ছে এই গ্রামার, সন্ধ্যা মাগরিবের থেকে এশা পর্যন্ত। আমাদের এশা হয় 9:30টায়, প্রায় এখানে 3 ঘন্টা সময় পায়। 3 ঘন্টায় মনে করেন 2 মাস যদি পড়ে 1.5 ঘন্টা সরব আর 1.5 ঘন্টা নাহু পড়ে। এবং ওখানে কোর্স কারিকুলাম দেওয়া আছে, কোন দিন কোনটা পড়বে, কোন দিন ফাআলা, কোন দিন ইয়াফআলু, সব সিলেবাস ডে বাই ডে দেওয়া আছে। তো দেখা যায় অনেকেই মাশাআল্লাহ যারা প্রথমে ফাআলা 14 শিখা পারতো না, তারাও শেষে এসে মোটামুটি তা পারে। এবং তারপরে আসলে আমরা মিশকাত খতম করে আমরা আমাদের চেষ্টা করি, ওই চেষ্টায় যারা আগ্রহী হয় ছাত্ররা তারা কিন্তু পারে। আর যারা ওইখানেও ফাঁকিবাজি করে, ছাত্র বেশি তো ফাঁকিবাজও বেশি, পিছনে ধরা যায় না, ফলে তারা কিন্তু করতে পারে। তো যাই হোক, এখানে আমাদের যে কাজটা মানে ছাত্ররা কেন পারে না, এজন্য কিন্তু ছাত্ররা 100% দায়ী না, নাকি আমরা দায়ী আছি না? আমরা অবশ্যই দায়ী আছি। প্রথম আছে আমার সরব বা আরবি প্রথম পত্র পড়াই বা নাহু পড়াই, ওটা আমার নিজে জানতে হবে। যদি আমি না জানি, আমরা কামিল পরীক্ষায় ভাইবা নিতে যাই, সাথে আমাদের পাঠায়, মাঝে মাঝে দেখি যে ও সাবজেক্টে কোনো পড়ালেখা পারে না, এখন নাম্বার তো দিতে হবে। তখন জিজ্ঞেস করি বাবা হরফেজ আর 17টা এর বলো। আমি একটা বড় মাদ্রাসা করে গেছিলাম, সেখানে জিজ্ঞেস করেছি ওযুর ফরজ কয়টা, এখন সে প্রথমে বলছে 8টা। তাই বলছে 8টা কি কি বলো। তা এখন একেবারে প্রথমে হাত ধোয়া, নাকে পানি দেওয়া, কুলি করা সব মিলে 7টা হয়েছে। 4টা ফরজ আর 3টা সুন্নাত, 7টা হয়েছে। মানে 8ম নম্বরটা আর বলতে পারতেছে না। মানে প্রথমে তো মোটেই বলতে পারে না। হুজুরে বলছে এই সকালে নামাজ পড়ো নাই, ওযু করো নাই, বলো। তো ও হুজুরে কোনো শুনে সে 7টা পর্যন্ত বলতে পারছে, কিন্তু সে বলছে 8টা। সে কিন্তু কামেল পাস করে যাইতেছে। তাহলে আমাদের কি অবস্থা বুঝে, অবস্থা কিন্তু বেশি ভালো না। এরাই কিন্তু পরে টিএসসি দিয়ে টিচার হয়ে চলে আসবে। এর কারণ হচ্ছে আমরা শিখাইতে পারি না, হয়তো ক্লাস করে না। তো ওইটা ওই অঞ্চলটা ছিল ওই উত্তর অঞ্চল, ওখানে অধিকাংশ শিক্ষার্থী হলো ওই গার্মেন্টসে চাকরি টাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এসে পরীক্ষা দেয় ওই লেভেলে। যারা ক্লাস করে তারা অবশ্য এরকম না, তারা পারে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের নিজের আগে জানতে হবে, নিজে জানলে আমি দিতে পারবো। 2 নম্বর আছে আমি যে পাঠটা ডেলিভারি দিব, আমি যে পাঠ দান করব, শিক্ষা দান করব, এর জন্য কিছু পদ্ধতি এবং কৌশল আছে। সেগুলো যদি ফলো করি তাইলে কিন্তু আমার যেটা আমি ছাত্রকে ডেলিভারি দিচ্ছি আরো ফলপ্রসূ হবে, ওরা শিখতে আগ্রহী হবে। ওই যে লজ্জা আমরা লেফট রাইট করতে পারলাম না, স্যারে কিন্তু যেই পদের মানুষ, স্যারে কিন্তু লেফট রাইট দেখাইছে, আর সেখানে আমি একজন শিক্ষক, আমি কিন্তু লজ্জা পাইতেছি। মাস্টারের লজ্জা থাকা যাবে না। মাস্টার হচ্ছে, টিচার হচ্ছে একজন গুড অ্যাক্টর, অভিনয় জানতেই হবে টিচার। আমি তো লেফট রাইট করতে পারবো, আমি তো একজন মুহাদ্দিস, হাদিস পড়াই, বুখারী পড়াই, আমি কিন্তু করতে পারবো, কারণ আমি জানি যে টিচার হইতে গেলে আপনাকে অভিনয় জানতে হবে। অনেক কিছু অভিনয়ের মাধ্যমে শেখাতে হয়। এখন যদি বাচ্চাদের যারা 4-5 পড়ে তারা দুষ্টামি পছন্দ করে, তাদের যদি আপনি লেফট রাইটের মাধ্যমে ফালা শিখান, আসলে তো লেফট রাইট করাচ্ছেন না, শিখাচ্ছেন ফালা। আপনি কিন্তু আম পারতেছেন না, শিখেছেন কি গণনা। ওই যে প্রাইভেট মাস্টারের কাহিনী আছে না, যে গণনা শিখবেই না, 1-2 শিখবেই না, পরে তো ঠিক আছে টিচার আমি আম গাছে উঠি আম ফেলাও, তোমরা এখানে গুনে গুনে ব্যাগে ভরবা, তাই না? এখন একজনে বলতেছে কয়টা ফেলাম, 1, 2, আরেক ভাই বাকি ভাই স্যারে কিন্তু আম পারতেছে না, অঙ্ক শিখাইতেছে, তাই না? এখন আপনি কৌশলে ওই মাস্টার যেটা করছে গাছে উঠে
আম ফেলাচ্ছে, সে মানে চেষ্টা করছে, কিন্তু কিভাবে আমি আমার শিক্ষার্থীকে শিখাবো যে বই গমতে হয়। তো আমি যদি ফালা ফালা শিখাই, এটা একটা কৌশল, এটা একটা টেকনিক যে আমি তাকে আনন্দের মাধ্যমে শিখাবো। এরকম অনেক টেকনিক আছে, এই টেকনিক গুলো যদি আমরা রপ্ত করতে পারি। আমি যখন সারসিন আলিয়া মাদ্রাসায় পড়ি, আমাদের এক স্যার ছিল, উনি মাওলানা আবার ইংলিশ স্যার, আমাদের ইংরেজি পড়াতো শহীদুল্লাহ বাহাদুর স্যার। উনি প্রথম শিখাইছেন মুবতাদা খবর, মাউসুফ সিফাত এবং মুজাফ মুজাফিলাহি। পরে আমি দেখি যে এখন আরব বিশ্ব এই সিস্টেমে শেখায়। আমরা শিখছি সেই তখন মনে হয় দাখিল ক্লাসে নবম শ্রেণীতে পড়তাম, স্যার এইভাবে শিখাইছে। যদি তুমি দেখো মারেফা প্লাস মারেফা, অথবা তুমি দেখবা মারেফা প্লাস নাকেরা, অথবা দেখবা নাকেরা প্লাস নাকেরা, অথবা দেখবা নাকেরা প্লাস মারেফা। এখন যেই ছেলে নাহুর প্রারম্ভিক আছে, সে তো মারেফা চেনে যে আলিফ লাম থাকলে মারেফা হয়, বা নির্দিষ্ট নাম হলে মারেফা হয়। মারেফা যে 7টা প্রকার আছে, অতটুকু না জানতে পারলেও মোটামুটি মারেফা চেনে। তাকে একটা লাইনে উঠাই দেওয়া যায় যে তুমি এই 4টা জিনিস চেনো কিনা, হ্যাঁ চিনি। তো এই 4টা জিনিস দিয়ে তাকে কিন্তু নাহুর বেসিকটা ধরাই দেওয়া যায়। যে নাকেরা নাকেরা যদি থাকে, মানে এক জাতীয় থাকে, তাহলে হবে মাউসুফ সিফাত। আর মারেফা নাকেরা থাকলে হবে কি মুবতাদা খবর, আর নাকেরা মারেফা থাকলে মুজাফ মুজাফ ইলাইহি। যেমন আমি লিখলাম এখানে কিতাবু জাইদি, কিতাবু জাইদি, জায়েদের কিতাব। এখানে আমি লিখলাম জাইদুন সালেহুন, উপরে লিখলাম রাজুলুন সালেহুন, এখানে লিখলাম আর রাজুলু আস-সালিহ। তাহলে এই দুইটাই নাকেরা, মানে নাকেরা নাকেরা থাকলে কি হবে মাউসুফ সিফাত। আবার এই দুইটাই মারিফা, আর রাজুলু আস-সালিহ, মারিফা মারিফা কি হবে মাউসুফ সিফাত। এরপরে যদি জাইদুন সালিহ মারিফা নাকেরা, এটা কি হবে মুবতাদা খবর। আবার কিতাবু জাইদ, কিতাব নাকেরা জায়েদ মারিফা, নাকেরা মারিফা, এটা কি হবে মুজাফ মুজাফ ইলাইহি। এখানে হয়তো অনেকেই জানেন, আমি শেয়ার করতেছি আর কি সহজ করে দেওয়ার জন্য। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এখানে এমন কেউ আছেন যে এই 4টা সূত্র আগে জানতেন না, আজকে জানেন? হয়তো অনেকে বিষয়টা জানেন, কিন্তু এরকম এরকম আকারে দেখানো হয়নি। আপনি যদি আপনার শিক্ষার্থীকে সহজে এটা বুঝাই দেন, তাহলে ও কিন্তু সহজে ধরতে পারবে যে এখানে নাকেরা মারিফা মানে মুবতাদা খবর হয়েছে। কারণ হচ্ছে আমাদের অনেক ছাত্র বলে হুজুর পড়তে পারি কিন্তু অর্থ উঠাইতে পারি না। আরবি ব্যাকরণে ব্যাকরণ জানেন যে অর্থ উঠাইতে পারে না, তো অর্থ উঠাইতে পারি না। অর্থ অর্থ কিন্তু এই তারকিবের উপরে নির্ভর করে। কারণ মারিফা মাউসুফ সিফাত হলে শেষ থেকে অর্থ হবে, আর মুবতাদা খবর হলে প্রথম থেকে অর্থ হবে, আর মুজাফ মুজাফ ইলাইহি হলেও শেষ থেকে অর্থ করতে হবে। যেমন কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, আর জাইদুন সালেহুন, জায়েদ একজন ভালো মানুষ, আর এটা এরকম শেষ থেকে অর্থ হবে, শেষ থেকে মানে নেককার লোকটি বা নেককার লোক। তাহলে মাউসুফ সিফাত হলে তরজমা করতে করতে গিয়ে পিছন থেকে, মুজাফ মুজাফ ইলাইহি হলে কোন থেকে পিছন থেকে, কিন্তু মুবতাদা খবর হলে শুরু থেকে। এখন এই যে জাইদুন সালেহুন, জায়েদ একজন কি নেককার বা জায়েদ একজন ভালো মানুষ, এটাতে মুবতাদা খবর হইছে, এটাতে প্রথম থেকে করতে হবে অনুবাদটা। এটার জন্য তাকে তো জানতে হবে এটা মুবতাদা খবর হইছে। এখন এই যে 3টা জিনিস, যে মারিফা মারিফা, নাকেরা নাকেরা, মাউসুফ সিফাত, মারিফা নাকেরা মুবতাদা খবর, নাকেরা মারিফা মুজাফ মুজাফ ইলাইহি, এই 3টা লাইন শেখাতে ছাত্রের কোনো কষ্ট হয় না। ওরকম আমাদের যে 16 প্রকার এসএম এর 9 প্রকার এরাব আছে। আমি যখন দারুল ইহসান ইউনিভার্সিটিতে পড়ি, ওই সময় একজন ডক্টর ছিল, ডক্টর আনোয়ারুল কবির স্যার, আমাদের দারুল ইহসানে পড়াইছে। উনি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টর আনোয়ারুল কবির। উনি ছোট্ট একটা শখের মাধ্যমে ওই 16 প্রকার এরাব শিখাই দিয়েছে।
16 প্রকার এসএম এ 9 প্রকারের অ্যাপ, এখানে খুব সংক্ষেপে শিখাই দিয়েছে। এরকম যদি আপনি কিছু সংক্ষিপ্ত জিনিস শিখাইতে পারেন তো দেখবেন যে ও নাউসাবের একটা লাইন পেয়ে গেছে। একবার যদি সে লাইন পেয়ে যায় তাহলে তার জন্য শেখাটা সুন্দর হয়। এজন্য প্রথম কাজ হলো আমাদের শেখা বিদ্যাটাকে কোন কৌশলে আমরা উপস্থাপন করব সেটা। যদি আপনি প্রস্তুতি নেন যে আমি আজকে এই জিনিসটা পড়াবো, সেটা আরবি দ্বিতীয় পত্র হোক, মানে নাহু হোক, অথবা সরফ হোক, অথবা আপনার আরবি প্রথম পত্র হোক, যেহেতু আমাদের সময় কম, তিনটার মধ্যে আমরা সংক্ষেপে একটু দৃষ্টিপাত করব। একটা সাবজেক্ট নিয়ে তো কথা বললে ওই একটা সাবজেক্টই হলো। মনে করেন আরেকটা কথা বলি, এই জিনিসটা কি সবার পড়তে হয়েছে? তাহলে মারেফা কি হবে? মাউসুফ সিফাত। নাকেরা হ্যাঁ মাউসুফ সিফাত। নাকেরা মারেফা না, নাকেরা মারেফা মুবতাদা করো, মুজাফফর বিলাহি। আর মারেফা নাকেরা মুবতাদা করো। সবাই পারবেন? আচ্ছা, তাইলে প্রত্যেক দুইজন একটু মুখোমুখি বসে একজন অপরজনকে শোনান। একে বলে জোড়াই কাজ। কি বলে? পেয়ার ওয়ার্ক। হ্যাঁ, একজন অপরজনকে শোনান। প্রত্যেক দুইজন লিয়াজলিস কুল্লু ইসনাইনি মুতাকাবিলাইন। আচ্ছা, ধন্যবাদ। এই যে জোড়ায় কাজ করলাম না, অনেক সময় আমরা দেখি যে ক্লাসে হ্যাঁ ভাই ঠিক আছে ধন্যবাদ। আমি আপনাদের এখানে মুখস্থ করতে বলতেছি না, আমি আপনাদের কিছু কৌশল শিখাই দিতেছি। মানে আমরা যখন ক্লাসে পড়াবো তখন এরকম একটু পরে জোড়ায় কাজ দিব। এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য। আপনাদের এখানে তো আপনাদের ছাত্র না, আপনাদের শিক্ষক, আর আমিও আপনাদের শিক্ষক না, আমি আপনাদের ভাই। কিন্তু এখন আমরা যে পদ্ধতিটা ফলো করলাম, এই পদ্ধতি আপনি ফলো করবেন। ওই যে স্যারে যেটা শিখাইলো যে ছোট বাচ্চাদের, বড় জন শুরু করতে চাইবে না, কিন্তু ছোট বাচ্চাদের খুব মজার সাথে শিখবে, খুব এফেক্টিভ হবে। এরকম আপনি একটু পড়াইলেন, ক্লাসে পড়াইলেন, সাপোজ ফালাই মুখস্থ করাইলেন। এখন আপনি যদি শুরু করেন এই তুমি শোনাও, আপনি 5 জন শুনতে ঘন্টা শেষ। কিন্তু যদি আপনি জোড়ায় কাজের এই কৌশলটা অবলম্বন করেন তাহলে দেখবেন যে 2 জনের পড়া শুনতে যে সময় লাগে টোটাল পড়া ওই সময় শোনা হয়ে গেল। অনেক সময় ছাত্রদেরকে বাড়ির পড়া দেওয়া হয়, বাড়ির কাজ হাতের লেখা দেওয়া হয়, অনেকে আনে না, কারণ হুজুরে তো দেখে না, আর হুজুর পড়া তো শোনে না। কবিতা মুখস্থ করতে দিছে, কবিতা হুজুরে শোনে না, এজন্য ও পড়ে না। কিন্তু আপনি যদি ঘুরাই দেন যে প্রত্যেক, ঠিক আছে, 1 জন 2 জন আপনি শুনলেন, তারপরে হচ্ছে আপনি করে দিলেন যে তুমি তোমারটা শোনো, যে পারবে না দাঁড়াই যাবে। এবার বলবেন যে এটা তো কৌশল করে নেবে 2 জন মিলে না, আপনি মাঝে ওরা কৌশল করলে আপনার কৌশল করতে হবে, জোড়া ভেঙে দিতে হবে। ঠিক আছে, যে আজকে এই আমার আগামীকাল বেঞ্চে জোড় বসবা পাশাপাশি, অথবা মাঝে 2 একজন চেঞ্জ করে দিতে হবে। সেটা আগেই কৌশল টিচারের মাথায় থাকবে যে আমি কিভাবে কৌশল করব। তারপর আপনি বললেন এর খাতা ও দেখো, ওর খাতা ও দেখো, আর আমি একটা খাতা দেখতেছি, আমি দেখতেছি এইটা ঠিক আছে, হ্যাঁ রাইট দাও, এটার উত্তর এটা রাইট দাও, এটার উত্তর এটা ভুল হয়েছে কাটা দাও। তারপরে কে কত নাম্বার পাইছে 10 এর মধ্যে, প্রতি কাটায় 1 নাম্বার কম, নাম্বার দিয়ে দাও। তাহলে দেখা যাবে যে আপনার খাতা দেখা, আপনি একটা বা 2টা খাতা দেখলেন, আর সবাই আপনি হাতের লেখা দিচ্ছেন, আপনি সবার খাতা দেখতে পারবেন না, কিন্তু হাতের লেখা ওজন পরের দিনও আনে, আগের দিন এটা না দেখায়, এজন্য একটা টিক দিতে হবে। এখন আপনি 60টা টিক দিতে গেলে তো অনেক সময় যাবে। তাহলে আপনি কি করবেন?
আপনার যে বেঞ্চ আছে, বেঞ্চ ক্যাপ্টেন নিয়োগ করবেন, যে প্রত্যেক বেঞ্চে একজন ভালো ছাত্র থাকবে। সাপোজ 1 থেকে 10, তারা 10 জন 10 বেঞ্চে বসলো, আর বাকিরা এই পাশাপাশি 3 জন করে বসলো। তাহলে প্রত্যেক বেঞ্চে আপনার একজন ভালো ছাত্র আছে, আপনি তার সহায়তা নেন। আপনি 4টে খাতা তার কাছে জমা দেন, অথবা একজনের খাতা অন্যজনকে দেন। আপনি এক এক সময় এক কৌশল অবলম্বন করবেন। আপনার খাতাটা সে দেখে দিল, আপনি একটা বা দুইটা মাঝখান থেকে দেখলেন, হ্যাঁ ঠিক আছে, এই সদটা লেখা হয় নাই, সদ এইভাবে লিখতে হবে, এই যে এইভাবে লিখতে হবে, এখানে একটা বাধা দিতে হবে, এই সবাই সদটা লেখো হাতের লেখা শেখানোর সময়। বা যে কোনো একটা ভুল আলোচনা করলেন, তাহলে দেখা গেল যে আপনার 5 মিনিটে বাড়ির কাজ দেখা শেষ। যদি পড়া দেওয়া থাকে ওইরকম একজন বা দুইজনকে আপনি জিজ্ঞেস করলেন, আর বাকি বলেন যে গ্রুপ জোড়ায় কাজ। বর্তমান আধুনিক শিক্ষা বিজ্ঞানে এই যে দলগত কাজ, জোড়ায় কাজটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এখন কিন্তু শিক্ষক কেন্দ্রিক পাঠদানটা পছন্দ করে না, ছাত্র কেন্দ্রিক। মানে 3 প্রকার পাঠদান আছে, শিক্ষক কেন্দ্রিক, ছাত্র কেন্দ্রিক, আর আছে শিক্ষক ছাত্র উভয় কেন্দ্রিক। তো শিক্ষক কেন্দ্রিকটা একেবারে পছন্দ করা হয় না, ছাত্র কেন্দ্রিকটা বেশি পছন্দ করা হয়। আর যদি উভয় কেন্দ্রিক হয় সেটাও মোটামুটি চলবে। ক্লাসে আপনি যত কম কথা বলতে পারবেন তত আপনি ভালো শিক্ষক। তাহলে বলবেন যে পড়াবো না, অবশ্যই পড়াবেন। এক একটা পড়ার এক ধারণা আছে। সাপোজ আপনি যদি সরব পড়ান, আমাদের এক শিক্ষক আছে, আমরা ভাবছি ও ভালো, ওকে আপনার সব সরব ক্লাসগুলো দিচ্ছি। এখন বলে হুজুর মাথা ব্যথায় প্রতিদিন চিল্লাতে চিল্লাতে, কারণ সরফের যে উচ্চারণটা, এই ফাআলা ফাআলা ফাআলু তিনটা করে, ফাআলাত ফাআলাতা ফাআলনা এভাবে উচ্চারণ করে শিখাইতে ওর মাথা ব্যথায়, 1 ঘন্টা 2 ঘন্টা পারে না। আমি বললাম তুমি কিভাবে পড়াও? সে বলে প্রত্যেক ক্লাসে তো আমাকে এটা শিখাইতে হয়। আমি বললাম যে তোমার পদ্ধতিতে ভুল আছে, তুমি কত কথা বলার দরকার, তুমি 1 বার বা 2 বার পড়াবা, তারপরে বলবা যে কে ভালো পারে। যে দাঁড়াবে তুমি 2-3 জন শুনলা, দেখলা যে একজন পেয়ে যাবা তুমি তোমার 60 জনের মধ্যে, যে সে 100তে 100 শিখে ফেলছে, তাকে দাঁড়া করে সে পড়াবে। তুমি শুধু মাঝখান দিয়ে হাঁটবা যে কে পড়লো আর কে পড়লো না, কে ফাঁকিবাজি করলো, পড়াবে ছাত্র। অথবা তুমি বোর্ডে লিখে দিবা, অথবা একটা পোস্টার টানায় দিবা, ফাআলা ফাআলা ফাআলু, তুমি লাঠি ধরবা, ওরা পড়বে ফাআলা। প্রথমবার হচ্ছে আমি শুধু মুখে পড়াবো, লাঠিও ধরবো, তারপর আমি কি করবো, শুধু লাঠি ধরবো। তাহলে আমার কথা বলা লাগতেছে, আমার কথা আমার ইশারায় ক্লাস চলবে। তাহলে দেখা যাবে কি যে আমার কষ্ট কম হচ্ছে। বিশেষ করে যারা সরব পড়ান, তারা যদি এভাবে ফাআলা ফাআলা ফাআলু এভাবে 3টা করে সিগা আপনি লেখেন, তারপরে এভাবে, এটা কি ফাআল বলেন, ফাআলা ফাআলু ফাআলা ফাআলা ফাআলু, এই 3টা পড়াইলাম। এখন 3টা মুখস্থ, যেহেতু 2-3 বার পড়াইলে মুখস্থ হয়ে যাবে। সবাই বলো ফাআলা ফাআলা ফাআলু, এরপরে 3টা শেষ, এরপরে ফাআলা ফাআলাতা ফাআলনা, হ্যাঁ ফাআলনা। এবারে 3টে পড়েন, ফাআল ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলাত ফাআলাতা ফাআলনা। এরপরে আমি শুধু যে নির্দেশক কাঠি, হ্যাঁ পড়েন, আবার গোড়া থেকে, এই ফাআলাত কে বলছেন? আমার কি এইখানে গেছে? এই এর মানে আছে ছাত্ররা যখন উল্টো পাল্টা করবে, তখন আপনি আবার বলবেন গোড়া থেকে, না আবার গোড়া থেকে, মানে হচ্ছে আপনি শিক্ষার্থীর চোখের মালিক হয়ে গেছেন। আপনি যদি মুখে লেকচার দেন, আপনি শুধু কানকে ব্যবহার করতে পারতেছেন, ও চোখ অন্যদিকেও রাখতে পারে, অন্যদিকে তাকায় তাকায় আপনার সাথে মুখ আওড়াইতেছে, কিন্তু চোখ বাইরে। আর আপনি যদি কথা না বলে পড়ান, আপনি কি ওর মানে কানেরও মালিক হলেন, চোখেরও মালিক হলেন। শুনেন, কান এবং চোখ এই 2টা জিনিস হচ্ছে এই লেখাপড়া আদান প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ কি বলছেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের এই যে চোখ, কান এবং অন্তর, এই 3টা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কারণ এই 3টার মাধ্যমে হচ্ছে আদান প্রদান হয়। এইজন্য কাফের যারা
নবীজির কথা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, এদের কিন্তু খতামাল্লাহু আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা, হ্যাঁ যাও, এখানে তিনটা কথা বলা হয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, প্রথমে আছে কুলুবিহিম, তারপরে ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাহলে এই তিনটা অঙ্কের কথা বললেন। আবার লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আছে না, ওখানে কিন্তু তিনটা অঙ্কের কথা বলা হয়েছে। লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। কেন আল্লাহ তিনটা অঙ্কের কথা ঘুরে ফিরে বললেন? কারণ আপনি যদি শিক্ষকের কথা ছাত্র শুনতে হয়, এভাবে কথা আদান প্রদান করতে হয়, তাহলে আই কন্টাক্ট খুবই জরুরি। কারণ অন্যদিকে যদি আপনার চোখ থাকে, আপনার কলম রিসিভ করবে না। কানটাও একেবারে ইস্তেমা মানে লিসেনিং, মনোযোগ সহকারে শুনতে হবে। শুনলেই আপনার ভিতরে যাবে, আর কলম হলো কথাটা রিসিভ করে। এই জন্য যদি তিনটা, তার মন, তার চোখ, তার কান, এই তিনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি পড়া তার মধ্যে ঢুকাইতে পারবেন না। এখন আপনি কথা বললেন, সে শুনলো, মাঝে মাঝে প্রশ্ন করলেন, তাহলে সে শুনতেছে কিনা এটা আপনি বুঝতে পারতেছেন। কিন্তু আপনার তার চোখের মালিক কিভাবে হবে? যখন আপনার জবান বন্ধ করবেন, এটা আপনি ইশারায় পড়াবেন, এটা পড়ো, তো সে যদি উল্টা পাল্টা পড়ে, তাহলে বোঝা গেল দেখতেছেন, আপনি এক লাইন উল্টাই দিলেন, ফাআলাত ফাআলাতা ফাআলনা, এরপর আবার দিলেন ফাআলনা ফাআলাতা ফাআলাত। তখনই বুঝবেন যে সে আসলে কি এই দিকে তাকায় বলতেছে নাকি অন্যদিকে। তাহলে একজন শিক্ষার্থীর কণ্ঠ যদি নিতে পারেন, তাহলে কিন্তু তাকে সহজে দেওয়া সম্ভব। মনোযোগ, পুরো মনোযোগটা নিতে হবে। এজন্য আমরা যখন ক্লাসে ঢুকে কি বলি? আসসালামু আলাইকুম বলি কিনা? তারপরে তোমরা কেমন আছো বলি কিনা? আপনারা কেমন আছেন? ভালো আছেন? নাস্তা ঠিক হয়েছে তো? সবাই বড় পাইছেন কয়টা? সিঙ্গারা আর চা, চিনি পাইছেন? এখন এই যে চা পায় না হুজুর। আচ্ছা, এখন তো চিনি খায় না, এটা বর্তমানে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। অধিকাংশ যাদের ডায়াবেটিস নাই, তারাও চিনি খায় না ভয়ে। তো আল্লাহ যদি ডায়াবেটিস দেয়, চিনি না খাইলেও হইবে। আমি সবচেয়ে মিষ্টিকে অপছন্দ করতাম, কিন্তু এখন আমার ডায়াবেটিস আছে, আমি মিষ্টি খাইতাম না, ছাত্র জীবনে কখনো খাইনি, কিন্তু এখন দেখি কিভাবে ডায়াবেটিস হয়ে গেছে। তো যাই হোক, এই যে প্রথমে এসে আপনি একটু কুশল বিনিময় করলেন, তোমাদের সব ঠিকঠাক আছে কিনা, এর মাধ্যমে আপনি কি করলেন? তাদের স্টিয়ারিং নিয়ে নিলেন। কারণ আপনি আসার আগে তারা একসাথে বের হয়ে গেছে, গল্প শুরু হয়ে গেছে, ওখানে দুইজন ওই দুইজন নিজেরা গল্প করতেছে। আপনি এসে যদি শুধু নাই পড়া ধরো, বই ধরো, তাহলে সামনে যারা আছে তারা হচ্ছে বই ধরবে, পিছনে আলাদা গল্প করতেই থাকবে, শেষ হইতে সময় লাগবে, গল্প শেষ হয়নি। কিন্তু ওদেরকে যদি আপনি অন্য একটা কাজ করান, কুশল বিনিময়, এই জন্য আদর্শ পাঠদানে কুশল বিনিময়ের জন্য 2 মিনিট সময় রাখা হয়। আসবেন, সালাম দিবেন, লাগলে সবাই স্ট্যান্ড আপ, সবাই দাঁড়াও, এরপরে সিট ডাউন, বসো, 3 বার করাইবেন, যাতে আপনার কমান্ডে চলতেছে এটা যতক্ষণ আপনি না বুঝবেন, ততক্ষণ মানে আপনার একটা কিছু বলতে হবে। কেমন আছো, কি খাইছো, ভালো আছো কিনা, এটা একজনকে না, সবাইকে। তাহলে আপনি কি খাইছো এটা বলা যাবে না, নাস্তা করছো এইটা প্রশ্ন কি সবার জন্য। কিন্তু যদি বলো যে কি খাইছো, এটা আবার অনেক সময় সবার জন্য হয় না, উল্টা পাল্টা উত্তর দেয়। আমি বোঝাতে চাচ্ছি, আপনি আপনার ওয়েতেই জিজ্ঞেস করবেন, কিন্তু ক্লাসে আসার পরে যদি আপনি ছাত্রদের স্টিয়ারিংটা হাতে নিতে চান, ওদের নিয়ন্ত্রণ নিতে চান, তাহলে আপনাকে এরকম কুশল বিনিময়, সালাম বিনিময়, কিয়াম কুদ এটা করাইতে হবে। করানোর পরে হচ্ছে আপনি পিছনের পড়া ধরবেন। পিছনের পড়া যদি আপনি ধরতে চান, তাহলে দেখা যাবে অনেকে পড়ে আসছে, অনেকে পড়ে আসে নাই। আপনার উদ্দেশ্য তাকে শেখানো, তাকে পিটানো না। এজন্য সাথে সাথে পিছনে পড়া কখনোই ধরবেন না। আমি এখন পিছনে পড়া ধরবো, সবাই পড়ে ধরো, 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইমের মধ্যে পড়াটা আবার পড়ে নেব। দেখবে যে বাসায় আধা ঘন্টায় যে পড়া শেষ হয় নাই, ওই 1 মিনিটে ওই টিচারের ভয়ে মোটামুটি অনেকের হয়ে গেছে। তারপরে ভালো ছাত্রদের আগে ধরবেন, খারাপ ছাত্র যারা তারা ওই ফাঁকে আর কি পড়ে নেবে, কারণ আপনি তো চান পড়াইতে। এটা আমরা এই কৌশল ফলো করে দেখছি যে ওই 2-1 মিনিট যদি সময় দেওয়া হয়, অবস্থাটা দিয়ে 2 মিনিট টাইম দিলাম, ওই 2 মিনিটে অনেকে আছে বাসায় পড়ে নাই, ওই 2 মিনিটে পড়ে ফেলে। ভালো ছাত্ররা কিন্তু
দুষ্টুতেও ভালো থাকে, ফাঁকিতেও ভালো থাকে। আমার একটা ফাঁকিবাজির কাহিনী বলি, যাতে আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে এখন আমি বুঝি। আমি দাখিল পরীক্ষার পরে আমার এক ওস্তাদের কাছে গেছিলাম ফার্সি শিখতে। গ্রামীণ ওস্তাদ, হুজুর গভর্নমেন্ট মাদ্রাসায় পড়ছে, পরে আলিয়া মাদ্রাসায় পড়ায়। তা আমি ফার্সি পড়বো, তো হুজুরে আমাকে প্রতিদিন মাসদারে ফিউজ থেকে এরকম 15-20টা মাসদার মুখস্থ করতে দিতেন। ওই 15-20টা আর বাসায় এসে পড়া হইতো না। প্রতিদিন বাসা থেকে মাদ্রাসা যাওয়া, এই যাওয়ার পথে আমি মুখস্থ করে ফেলতাম। যাই পড়া ঠিকই পারতেছি, কিন্তু ওই মাছদারে তো আরো ব্যবহার ছিল। প্রত্যেকটা মাছদারে 6টা করে সিগা আছে ফার্সিতে, আরবিতে তো 14টা, তাই না? এখন এই সিগাগুলো গর্দান দেওয়া, এগুলো আরো ব্যবহার। আমি ইচ্ছা করলে তো 14 যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় 10টা মুখস্থ করতে পারি, আমি বাসায় পড়লে তো পুরো মাছদারে ফিউজ আমি এক সপ্তাহে পড়তে পারতাম। কিন্তু ওই গাইড ছিল না। হুজুরে দেখছে যে জিজ্ঞেস করলে পারে, আর কিছু বলে নেই। কিন্তু এখন বুঝতেছে যে না, আমার ক্ষতি হয়েছে। এই জন্য ভালো ছাত্ররা অনেক সময় আমরা জিজ্ঞেস করি না যে ও তো পারে, কিন্তু ও মাঝে মাঝে ফাঁকি দেয়। আমার ওস্তাদ বলছে সারসিনা তুমি কি হুজুর, যে ক্লাস কন্ট্রোল করতে চাও, ভালো ছাত্রদের 2টা পিটার লাগাই দাও প্রথমে। দুর্বলতা মনে করে আলার ভালো ছাত্রদের হুজুর ছাড়ে না, তাহলে আমাদের তো ধরলে ছাড়বেই না। ঠিক আছে, ছাড়বেই না। তো এখন যদি মারার প্রতি নিরুৎসাহিত করা হয়, যে না মাইলেও কিন্তু অনেক কিছু করা যায়, সেই কৌশল আপনারা করবেন। টিচার্স এই টেকনিক ইজ বেস্ট টেকনিক। টিচার যেটা অবস্থা আলোকে টেকনিক বা কৌশল মানে প্রয়োগ করবে, সেটা সবচেয়ে ভালো। কিন্তু কি কি কৌশল প্রয়োগ করতে হয় এটা আগে জানতে হবে, যে এই কৌশল আছে। ছাত্র কাছে আনন্দদায়ক করার জন্য পাঠকে যে কৌশলগুলো, এই কৌশলগুলো এগুলো আগে জানতে হবে যে এই কৌশলগুলো আছে। তো আমরা বলতেছিলাম যে আপনি পড়াবেন, কিন্তু ক্লাসের সময় আপনি কথা কম বলবেন। তো সরব যারা পড়ান, ওই শিক্ষক বললো যে হুজুর আমার মাথা ব্যথা করে, এখন বলে যে না মাথা ব্যথা করে না, কারণ সে পুরো ক্লাসে হয়তো 40 মিনিট ক্লাসের হয়তো তার প্রথমে 4-5 মিনিট পড়াইতে হয়। এই 4-5 মিনিটের মধ্যে ভালো ছাত্র 2-4 জন তারা শিখে ফেলে, এরপরে ভালো ছাত্ররা এগিয়ে নিয়ে আসে। একজনকে সবসময় দেয় না, আবার একজনকে লাগে, এরপর তোমাকে কিন্তু আসতে হবে, এটা আগে বলে রাখে। তার মানে ও এর মধ্যে রেডি হয়ে গেল। এটা কিন্তু শিক্ষা বিজ্ঞানে সর্দার পড়ো, এটা একটা আছে কৌশল। সর্দার পড়ো, বিএমটিতে যারা ট্রেনিং নিয়েছেন তারা জানেন। সর্দার পড়ো মানে ক্লাসের মধ্যে যে সর্দার, মানে আমরা বলি ক্যাপ্টেন বা সালার, সার্সিনে বলে সালার, তাকে দিয়ে পড়াবো। তাহলে কি হয়, আমরা সার্সিনে যখন আলেমে পড়তাম, আমার মঠপড়ে হুজুর মারা গেছে মুফাসসির, সবসময় ফারায়েজের অঙ্কটা আমি করাইতাম। হুজুর আমাকে দোয়া হিসেবে বলছেন যে আব্দুল লতিফ তুমি তো আমার চেয়ে ভালো ফারায়েজ করাইতে পারো। ফারায়েজ করাইতে হুজুরের সামনে করাইতাম। আসলে হুজুরের চেয়ে ভালো পারি না, হুজুরে আমাকে উৎসাহ দেওয়ার জন্য বলছে। তো ফারায়েজ করাইতাম, এতে কি হয়েছে, আমার লাভ হয়েছে। হুজুরে শুধু বলতো যে অমুক মারা গেছে, অমুক অমুক আছে, আমি অঙ্ক করে সুন্দর করে হুজুর যেভাবে বুঝাইতো তার সাথে ছাত্ররা তো ছাত্রদের কাছে ভালো বোঝে। আমার ছাত্র ভাইরা বলতো ভাই হুজুর আসেনে ডাকতে যাওয়ার দরকার না, আপনি তাকরার করার। তারপর সার্সিন এভাবে বুখারী যেখানে পড়ানো হবে না সেখানেও তাকরার করাইতাম, এবং আমাদের কাছে তারা পড়া খুলে নানা প্রশ্ন করতো, আমরা হাসিয়া থেকে উত্তর দিয়ে দিতাম বা বুঝাই দিতাম। না পারলে হুজুর আসলে হুজুরকে আরবিতে জিজ্ঞেস করে বুঝাই দিতাম। অনেক বিব্রতকর প্রশ্ন করলে হুজুরকে আরবিতে জিজ্ঞেস করে আরবিতে উত্তর নিয়ে পরে ছাত্রদের মাঝে খোলামেলা বলতাম যে এই উত্তর। এটা হচ্ছে যদি এই ওই সাবজেক্টে তো ট্রেনিং হয়ে যায়। আমি কামিল পাস করে কামিলে যখন দারুনাথ পড়াইতে আসছি, তো আমি দাখিল পাস করেছি 97 সালে, আর কামিল পাস করছি 3 সালে। আমি যখন 4 সালে দারুনাথ আসছি প্রথম কামিল খুললে, আমার ক্লাসে এরকম এক বড় দাড়িওয়ালা ছিল, আমার যখন একটা দাড়ি উঠছে, তার দাড়িতে একটা পাকছে। তা আমি জিজ্ঞেস করলাম, তা আমার থেকে কমপক্ষে 8-10 বছরের বড় সে। ভয় পাওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলী হায়দার মুর্শিদি স্যার আসছে দারুনাথে, আমি তখন বাইজাবি পড়াচ্ছিলাম। আমার একটু ভয় লাগে নাই, কারণ আমি ছাত্র বয়সে তাকরার করাইছি হুজুরদের সামনে। ঠিক আছে, এই জন্য আমার কোনো ভয় লাগে না, প্রথম দিনও কোনো ভয় লাগে না, কারণ আমি পারি, আমার জানা আছে, আমি পড়াইতে পারবো, আমার কোনো ভয় লাগে না। এই জন্য যদি আপনি ওই ছাত্রকে সামনে নিয়ে আসেন, ওই ছাত্র শিক্ষকের যে ট্রেনিংটা এটা হয়ে যায়।
যেমন যে কোনো ক্লাস এই পদ্ধতিটা করবেন। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়েছি, ছুটির সময় নামটা পড়াইতে হতো। আমাদের ক্লাসে কখনো নামটা পড়াই নাই। 1 থেকে 10 পর্যন্ত নাম, তারপরে ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খাতো। আপনারা খাইছেন 1 কাপ চা? যারা আছে গ্রামে পড়ছে এরা কিন্তু 1 সাপকা কি বলে 1 কাপ চা গরম গরম খা, সবাই দৌড় দিত। কোন সময় 1 কাপ চা হবে, কিন্তু এর আগে ক্লাসের থেকে বের হয়ে মাঠের মধ্যে দাঁড়াইয়ে একজন পড়াইবে আর সবাই পড়তে হবে। এককে 1 থেকে 10, 10-এ 100 পর্যন্ত পড়তে হবে প্রতিদিন। এটা ছিল টিচারদের একটা কৌশল, যে ক্লাসের মধ্যে নামটা মুখস্থ করে বসে, ছুটির পরে সবাই দাঁড়াও, নামটা পড়ে উপরে যাও। এই কৌশল কিন্তু আপনিও করতে পারেন, যে শেষ ক্লাসে এই ফালা একবার শোনায় হয়ে যাইবা, এই তুমি মিয়াতে আমিল একবার কবিতা মুখস্থ করে পড়ে যাইবা, হরফেজার মুখস্থ বইলে পড়ে যাইবা। এগুলো কিন্তু কবিতা আছে মিয়াতে আমিলের, তাই না? মিয়াতে আমিলের কবিতা আছে। আমাদের সাসিনা রফিকুল্লাহ নেসারি, ডক্টর কাফিরুল ইসলাম সারি হুজুরের শ্বশুর, ওনার একটা বই আছে ছোটদের নাম শিক্ষা। সেখানে পিছনে 100 আমিল বাংলা কবিতা দেওয়া আছে। 17টি হরফ আছে, নাম হরফেজা, এসএম এর আগে বসে শেষে যায় যা বাও দাও কাফুলা মুহাম্মদ মুসখালা রুবাহাশা মিনা দাফিয়ানা লাহাত্তাইলা। এভাবে কিন্তু আবার ফারসি কবিতাও আছে, তারা আগের পুরানো, তারা ফারসিতে পড়ছে, তাই না? মিয়াতে আমিল মানজুম যেভাবে পড়ে কবিতা আকারে পড়াইলে কিন্তু অনেকদিন মনে থাকে। আমি যে আমার উস্তাদের কাছে পড়ছি ছোটবেলায়, মারা গেছে, আল্লাহ বেশ নসিব করুন। 100 আমিল জানো ভাই ইলমে নাহু বিসে, 3 ভাগেতে ভাগ করেছেন নাহুর পণ্ডিত মানে। প্রথমেতে 91 সিমাই যাকে বলে, দ্বিতীয়তে কিয়াসি ভাই 7টি তাকে ধরে, তৃতীয় প্রকারের 2টি আমিল মান ও বিজার নাম, এই রূপেতে 100 আমিল হইল তামাম। এটা আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি, চর্চা নাই কিন্তু এখন কিন্তু মনে আছে, কারণ আল ইলমু ফিস সিগার কান নাকশাকিল হাজার, ছোটবেলায় মুখস্থ করলে ওইটা মনে থাকে। স্যার বলছে যে মুখস্থ করাইবে, বুঝুক আর না বুঝুক, একেবারে নাসারা থেকে নুসরায়াতের পর্যন্ত মুখস্থ থাকতে হবে। মুখস্থ করলে একদিন সে বুঝবে। এজন্য আমাদের কাজ হলো ছাত্রদের গড়ে দেওয়া, এবং এজন্য হচ্ছে কিছু কৌশল, কিছু কবিতা। এখন এই যে আরেকটা আছে মাইন্ড শক, শকের মাধ্যমে যদি আপনি কিছু শিখান তাহলে এটা কিন্তু সহজে মনে থাকে, বেশি মনে থাকে। ঢাকা ওই টিচার্স ট্রেনিং কলেজ থেকে একবার, না ঢাকা বিএমটিআই থেকে ডক্টর আহমদুল্লাহ স্যার আসছিল একবার আমাদের দারুন্নাতে। আমাদের প্রিন্সিপাল আবার ওই বিএমটিআই তে সমস্ত টিচার পাঠাইতে নারাজ, কারণ একজন টিচার পাঠাইলে 40 দিন সময় যায়, মাদ্রাসার ক্লাস নষ্ট হয়, পরে ওই পড়াটা নষ্ট হয়। কিন্তু ট্রেনিং এ আবার সে বিএমটিআই থেকে লোক ভাড়া করে নিয়ে আসে, যে স্যার আপনি আসবেন এখানে সকাল থেকে সন্ধ্যা, শনিবার ট্রেনিং দিয়ে যাইবেন, স্যারে খাওয়া দাওয়া হাদিয়া দিয়ে দেয়, আর সব টিচারের বলে ট্রেনিং দিতে হবে। আমাদের ইন হাউস ট্রেনিং বেশি হয়। তো এই ট্রেনিং এ একবার এক স্যার আসছে, উনি এরকম শিখাইছে মাইন্ড ম্যাপিং, মানে আপনি যা পড়াবেন একটা ম্যাপ এঁকে দিবেন, সুন্দর একটা, আমরা বলি না সাজারা বা ছক এঁকে দিলে, মানে পুরা যে পরিচ্ছেদ বা পুরো গল্পের মধ্যে যা আছে একটা ছকের মাধ্যমে সব জানা যায়। ছক আঁকতে পারাটা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দক্ষতা, যে কিভাবে আপনি ছক আঁকবেন। সাপোজ আপনি যদি এসএম এর ছক আঁকেন বা এসএম এর প্রকারের ছক আঁকেন, কারণ আমরা যে পড়াশোনা গ্রহণ করি, একটু আগে বললাম যে একটা হলো শোনার মাধ্যমে, আর একটা কি দেখার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন শানিদা বুয়াত কে বানানতে দিদা, দেখার মতো কখনো শোনা জিনিস নাই। শোনা জিনিস বেশি সময় মনে থাকে না, দেখলে কি হয় মনে থাকে। আমরা ছোটবেলায় একটি দুর্ঘটনার কাহিনী, এটা আমরা যে প্যারাগ্রাফ লিখছি, মুখস্থ করতে করতে কোন সময় বাসে সে ঘা দিল, অ্যাক্সিডেন্ট করলো। কিন্তু আপনি যদি রাস্তায় দেখেন একটা রিকশাকে একটা গাড়িতে ধাক্কা দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কাহিনী বলার জন্য কি আপনার মুখস্থ করা লাগছে? জি না, একবার শুধু দেখছেন, আইসে গল্প দিতে আছে। তার মানে কি দেখে শিখলে এটা আত্মস্থ হয়ে যায় সহজ। এখন আপনি নাহু সরফ দেখাবেন কিভাবে? দেখাইতে গেলে লিখতে হবে সব। এইজন্য বোর্ড ব্যবহার, অনেক শিক্ষক আছে বোর্ড ব্যবহার করে না, এই লহ কিতাব লহ এই দিনে পড়াইতে থাকে। এরকম ছাত্ররা কি করতেছে, বা আমার সাথে হয়তো সর্বোচ্চ আমার সাথে পড়ো ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা, তারা পড়লো, ঘন্টা পড়লো, চলে গেল। বোর্ড ব্যবহার করে না। বোর্ড ব্যবহার করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওই সিরাতে মুস্তাকিম পড়ানোর জন্য কি
দাগ দিছেন না? প্রথমে একটা দাগ দিছেন, তারপরে এই পাশে দাগ দিছেন, এই দাগ দিছেন, বলছে এগুলো সুবুলুশ শাইতান, এটা আছে সিরাতে মুস্তাকিম। এটা হাদিসে আছে, খাত্তা রাসূলুল্লাহ খাত্তা লানা রাসূলুল্লাহ খাত্তান সুম্মা খাত্তা আন খুতুদান ইয়ামিনিহি সুম্মা খাত্তা খুতুদান শিমালিহি, এভাবে হাদিসে আছে। তো নবী তো দাগ দিয়ে সিরাতে মুস্তাকিমটা বুঝাইছেন, এগুলো আছে সিরাতুল সুবুলুশ শাইতান, এটা আছে সাবিলুল্লাহ। তার মানে আপনি যদি স্টুডেন্টদের কিছু বোঝাতে চান, যদি আপনি দেখাইতে পারেন, এই যে প্রজেক্টর আছে, প্রজেক্টরে দেখাইতে পারেন। তো প্রজেক্টর বেশি ব্যবহার করলে ওটা টিভির মতো, তো ওটা আবার আলাদা একটা বিষয় হয়ে যায়। মানে কোনো টেকনিকই একাধারে বেশি দিন ব্যবহার করা যাবে না, নতুন নতুন টেকনিক ফলো করতে হবে, নাহলে আবার একঘেয়ে হয়ে যায়। সুতরাং আপনি বোর্ড ব্যবহার করবেন, স্টিকার অথবা এই যে থাকে না আমাদের যেই ক্যালেন্ডারের উল্টা পিঠ সাদা থাকে, তাই না? ওই উল্টা পিঠে কিন্তু আপনি ভালো যদি সুন্দর করে আর্ট করে লিখে আনতে পারেন, যদি হাতের লেখা ভালো না হয়, কম্পিউটারে লিখে বড় বড় অক্ষরে কেটে কেটে আঠা দিয়ে লাগায় ওটা আপনার ব্যাগের মধ্যে রাখলেন, আইসে টানাই দিলেন, এখানে টানাই দিলেন, মানে ফালা 14 সিগা আছে। এরপরে পড়ো, আপনার ক্লাস কিন্তু সরগরম আছে, আপনি কথা বলেন আর না বলেন, আপনার ছাত্ররা পারতেছে, এরপরে ছাত্র একজন ডাকবেন। এই কৌশল যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন যে ছাত্ররা ভালো শিখছে, আনন্দের মধ্যে শিখছে। তারপর হচ্ছে প্রতিযোগিতা দিতে হবে, প্রতিযোগিতা ওই যে গ্রুপ জোড়ায় কাজ যেমন দিতে হবে, গ্রুপে দিতে হবে। এখন 2 সারি আছে, ঠিক আছে, এই সারি এই সারি, তোমরা আলিফ তোমরা বা, তোমরা এ তোমরা বি, তোমরা ক তোমরা খ। এখন ক খ প্রতিযোগিতা হবে, এরা বলবে ফালা, তোমরা ফালা, ফালু, ফালাত, এভাবে পড়ো। তাহলে কি হলো, তাদের একটা পরীক্ষা হয়ে গেল, কোনটার পরে কোনটা সে শুনতেছে কিনা, অন্যমনস্ক কিনা, এগুলো টেস্ট হয়ে গেল। অথবা সিগা ধরা প্রতিযোগিতা, একটা সিগা ধরবে, কুইজ প্রতিযোগিতা দিতে পারেন। 2 মুখ, আমাদের ওখানে মাঝে মাঝে আমরা শব্দার্থ প্রতিযোগিতা দিই, যে এই অধ্যায়ে যে আপনার আরবি প্রথম যদি পড়ান, শব্দার্থ থাকে না, আপনি বলে দিলেন যে এই পাঠের মধ্যে যে শব্দার্থগুলো আছে আগামীকাল এটা পড়াবেন, আজকে পড়াবেন আগামীকাল। এই যে শব্দার্থগুলো আছে তুমি নোট পারো, ডিকশনারি পারো, যেভাবে পারো এই শব্দের অর্থগুলো তুমি আলাদা খাতায় লিখে আনবা। আমরা অনেক টিচার আছে বাড়ির কাজ দেয় না, বাড়ির কাজ আপনি দেখতে পারেন আর না পারেন, বাড়ির কাজ অবশ্যই দিবেন। তাইলে আপনি ছাত্রকে বাসায় কিছু সময় পড়ালেখার সাথে কি করলেন, এনগেজ করলেন। আমি তো প্রথমে কৌশলটা বলছি, বাড়ির কাজ দেখার কিন্তু কৌশল আছে, যে আপনি খাতা চেঞ্জ করে দিবেন, একজনের খাতা একজনের দেখবেন, কিছু না দেখতে পারো সে টিক তো দিতে পারবে, বাড়ির কাজটা নষ্ট করে দিতে পারবে টিক চিহ্ন দিয়ে, যাতে ওইটা পরের দিন আর দেখাইতে না পারে। আর আপনি যখন তারা খাতায় টিক চিহ্ন দিবে, তখন আপনি মাঝখান দিয়ে সবাই বাড়ির কাজের খাতা বের করো, সামনে রাখো, এটা বলতেছেন আর মাঝখান দিয়ে হাঁটতেছেন, খাতাটা দেখতেছে, এরপর খাতা চেঞ্জ করো, হ্যাঁ বিসমিল্লাহ বলে একটা টিক চিহ্ন দিয়ে দাও। এবারে মাঝে 2-1 খাতাটা আপনি চেক করলেন ঠিক আছে কিনা, এটা চেক করলেন, তাহলে বাড়ির কাজ কিন্তু আনা হলো। বাড়ির কাজ যদি আপনি দেন, তাহলে বাড়িতে কিছু সময় হলো সেই কাজটা করলো, দেখে দেখে লিখলেও তো কিছু শেখা হয় না? তো আপনি দিলেন কি, যে আজকে যে গল্পটা পড়ানো হবে আরবি প্রথম পত্র আল লুগাতুল আরবিয়্যাত তাসালিয়া, এই গল্পের যে শব্দার্থগুলো আছে এগুলো তোমরা লিখে আনবা, সবগুলো শব্দার্থ। এটা ওই যে পাঠের শেষে যেগুলো দেওয়া আছে ওগুলো তো গুরুত্বপূর্ণ গুলো, কিন্তু এর বাইরেও আছে। তোমার ডিকশনারি পারো, তোমার নোট পারো, যেটা লিখে আনবা। আচ্ছা সে লিখে আনবা, লেখার পরে আপনি আসলেন, আচ্ছা শব্দার্থগুলো তোমরা পড়ো 2 মিনিট টাইম, এরপরে প্রতিযোগিতা হবে। জোড়রা এই পাশে বসো, বেজোড়রা এই পাশে বসো, অথবা বেঞ্চ এই পাশে যারা তারা এক পক্ষ, এর এক পক্ষ, বিভিন্ন ভাবে ভাগ করতে পারে। ভাগ করার পরে আপনি 2 মিনিট টাইম দিলেন, পড়ো। এরপরে হচ্ছে প্রতিযোগিতা শুরু হবে। আপনি কলম দিয়ে স্কোর বোর্ড রেডি করলেন, কারা ফার্স্ট হয় কারা সেকেন্ড হয়, আপনি স্কোর বোর্ড আলিফ বা নাম্বার দিলেন, তোমরা ধরো, তোরা ধরলো যে ঠিক আছে এটার অর্থ কি, ওরা বলে এটা অর্থ কি, অর্থ বলে দিল, আবার ওরা ধরলো এরা বললো, তাহলে দেখা গেল কি তাদের ইজ্জত রক্ষার জন্য তারা কি করবে, সবাই মুখস্থ করবে। তো দারুল নামাতে আমরা এই তাসিসি শাখায় সরব প্রতিযোগিতা দিয়েছি, সরব প্রতিযোগিতা। এখন দেখা গেল প্রথমে বললাম যে এই আলি জোর বেজোর গ্রুপ, এখন কিছু ছাত্র ভালো তারা পড়ে, খারাপরা পড়ে না। আমরা বললাম যে না, প্রত্যেকের প্রশ্ন করতে হবে, প্রত্যেকের উত্তর দিতে হবে। রোল এক, এপাশের এক, মানে জোরের এক আর কি বলে বেজোরের এক, জোরের 2,
এই দুইজন মুখোমুখি হবে, এ ওকে প্রশ্ন ওকে প্রশ্ন করবে, এভাবে ও পক্ষ থেকে প্রতি একজন, মানে এ পক্ষে যে কয়জন প্রশ্ন করবে এ পক্ষে সেই কয়জন উত্তর দিতে হবে, না পারলে এই লস গ্রুপের উপর যাবে। এখন যখন হয়েছে সবার উত্তর দিতে হবে, ওই ভালো ছাত্ররা খারাপ ছাত্রদের পড়ায় যে ওর কারণে আমরা জিততে পারবো না সবাই। আমি আশ্বাস হয়েছি আমাদের তাফসীর শাখায় ওই যে জুনিয়র সেকশনে 700 ছাত্র ওই যে দাখিলের নিচে তাফসীর বিভাগে এই যে শহরে মিয়াতে আমিরের 100 কবিতা প্রায় 10 পৃষ্ঠা 100 আমিরের কবিতা পুরো সবার মুখস্থ। মিজানুল ওই যে আমাদের পাবনা হুজুরের লেখা নুরুল মিজানটা পুরো মুখস্থ। এবং শুধু না, ওখানে যে ওই আলাদা মাস্টার দেওয়া আছে, ওই মাস্টার দিয়ে যে সর্বে কবির হবে সেটাও তার মুখস্থ। কিভাবে করছে? শুধু পুরস্কার 5,000 টাকা পুরস্কার, ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার 4,000। তা আপনি এত টাকা না দিতে পারেন, আপনি আপনার ক্লাসের মধ্যে আয়োজন করেন, মারহাবা তো দিতে পারবেন, কি ছেড়ে দেওয়া যাবে না? দোয়া দিতে পারবেন, নাইলে একটু চকলেটটা দিলেন, একটা কিছু দিলেন। কিন্তু যদি প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে পারেন তাহলে নিজেরা পড়বে, ইজ্জত বাঁচানোর জন্য পড়বে। তো সরবের মনে করেন আপনার একটা অধ্যায় শেষ হলো, ফালা ফুইলা শেষ হলো, এরপরে দিলেন ঠিক আছে এখান থেকে ই হবে। এরপরে হচ্ছে কোরআনের একটা সূরা দিয়ে দিলেন, যে এই সূরা নাবা বা যে কোনো একটা সূরা, ছোট সূরা দিয়ে দিলেন, সূরা বুরুজ। এই সূরার মধ্যে যে সিগাগুলো আছে সেই সিগাগুলো নিয়ে প্রতিযোগিতা হবে, অথবা ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্ট মানে যে অল্প সময়ে এতগুলো ক্লাস টেস্টে খাতা কিভাবে দেখবো সেই কৌশল। তা আপনি বলেন সূরা নাবা বা সূরা বুরুজ থেকে আপনি 10টা শব্দ লিখে দিলেন যে এগুলোর তাহকিক করো, বা এগুলো অর্থ লিখো, বা এগুলো সিগা লিখো, যে কোনো প্রশ্ন করে দিলেন, সবাই লিখলো। এখানে 60 জনের খাতা আপনি কিভাবে দেখবেন? এই 60 জনের 1 জনের খাতা দেখতে যে সময় লাগবে, 60 জনের খাতা দেখতে সেই সময় লাগবে। সেটা হলো কি, খাতাগুলো আপনি চেঞ্জ করে অন্যদের হাতে দিবেন, আর আপনি একটা খাতা নিয়ে বলবেন যে আমি একটা দেখতেছি, এটার উত্তর এটা অমুক সিগা, কোনটা হয়েছে সেটা টিক দাও, যাদের হয় নাই ক্রস দাও। 2 নম্বর দেখেন এইটা অমুক সিগা হয়েছে, হুজুর হয়েছে, এটা হয় না, এটা ভুল লিখছে, ক্রস দাও। তাহলে আপনি একটা খাতা বা এটা মনে 2 মিনিটই লাগবে, দেখলেন আর সব খাতা কিন্তু দেখা হয়ে গেল। তারপরে নাম্বার দাও, কে কত পাইছে, হুজুর আমি এত। এটা কিন্তু আমার কারণ হয়তো আপনার 5 মিনিটই গেল, কিন্তু 60 জনের খাতা কিন্তু আপনি দেখতে পারলেন। আবার ইচ্ছা করলে আপনার একটা পিরিয়ড ফাঁকা আছে, খাতাগুলো জমা দাও, আমি তোমাকে লাঞ্চের পরে খাতাগুলো ফেরত দেবো, আপনি অফিসে বসে দেখে ফেলতে পারেন নানা কৌশলে। কিন্তু আপনি যদি বাড়ির কাজ দেন, প্রতিযোগিতার মনোভাব তৈরি করেন, তাদের মাঝে মাঝে ক্লাসের প্রতিযোগিতা নেন, তাহলে কিন্তু আপনার পড়া পড়বে, নাইলে আপনার পড়া পড়বে না। সেটা আদি এই যে দ্বিতীয় পত্র পড়া আর প্রথম পত্র পড়া। আমরা প্রথমে বলছিলাম যে 1 নম্বর হচ্ছে আপনার নিজের জানতে হবে পড়াটা, আরেকটা হচ্ছে শেখানোর কৌশল জানতে হবে। শেখানোর কিছু কিছু কৌশল আমি আপনাদেরকে বললাম। আরেকটা হচ্ছে আমাদের ছাত্রদের আরবি ভয়ের আরেকটা কারণ হলো যে এরা আরবি শুনতে বলতে অভ্যস্ত না। অনেক সময় দেখা যায় অনেকে নাহু সরফ পারে কিন্তু আরবি মুখ দিয়ে বলতে পারে না, কারণ এরা তখন আরবি শুনেই না। যদি আরব দেশে যায় একজন কৃষক, কিষান কৃষক আরব দেশে 6 দিন মানে 6 বছর 7 বছর থেকে দেশে ফিরে আসছে, সেও কিন্তু কিছু আরবি পারে না। একজন আমেরিকাতে চাকরি করতে যায়, লেখাপড়া জানে না, ওই দেশে যে ক্লিনিং করে এসে এদেশে ইংরেজি বলে না, কিভাবে শিখছে? কাইফা তাআল্লামা বিল ইস্তিমা, শোনার মাধ্যমে। এজন্য প্রত্যেকটা ভাষা শেখার যে 4টি স্কিল আছে, তাই না? একটা হলো মাহারাতুল ইস্তিমা, কানে শুনে শেখা, মাহারাতুল কালাম, স্পিকিং স্কিল, বলার দক্ষতা, একটা হলো মাহারাতুল কিরাআত, পড়ার দক্ষতা, একটা মাহারাতুল কিতাবা, লেখার দক্ষতা। এই 4টা দক্ষতা ফুলফিল হলেই সে ওই ভাষাটা জানে, বুঝতে পারে। তো আমাদের মাদ্রাসার ছাত্ররা আরবিতে দুর্বল, আরবি বলতে পারে না, এটা আমাদের বোর্ডের আগের স্যাররাও বলছে। এখন যে স্যার আছে বোর্ডের চেয়ারম্যান, উনি তো নিজেই একজন মৌলানা। আমি স্যারের সাথে ঢাকা আগে হেড মৌলানা ছিল, তখন স্যারের সাথে সিটিতে কাজ করছি। খুবই জানাশোনা এবং ভদ্র একজন মানুষ। এখন তো আলহামদুলিল্লাহ সারা দেশে ভালো কাজ করতেছে। তো এর আগের একজন চেয়ারম্যান ছিল সাইফুল্লাহ স্যার, উনি একবার কক্সবাজার গেছে, এসে বলতেছে আব্দুল লতিফ মাদ্রাসা পড়ে দেখা করতে গেছি,
কি তোমরা পড়ো, ছাত্ররা 1 2 3 বলতে পারে না। আমি এক মাদ্রাসায় যেয়ে বলছি যে 1 থেকে 10 পর্যন্ত গণো। ইংলিশে সবাই পারে, বাংলায় তো পারে, কিন্তু আরবিতে 1 থেকে 10 বলতে পারে না, বুঝতে পারেন? এটা খুবই কঠিন। আমি দেখছি যে আমাদের অনার্স ফার্স্ট ইয়ার ধরে ক্লাস নেই, আমি আরবির ক্লাস নেই, তো আমি ফার্স্ট ইয়ারে তো মানে সব বিভিন্ন জায়গা থেকে ভর্তি হয়। ওই 1 থেকে 100 পর্যন্ত আগে গোনা শেখাই ওই স্যারের কারণে। অনেকে দেখি পারে, অনেকে পারে না। একাডেমি কি ওই সবাই পারেন তো? হ্যাঁ, আচ্ছা, প্রথম এই যে আমরা হাজিরা ডাকি না, আপনারা কি বাংলা হাজিরা ডাকেন, ইংলিশে না আরবিতে? আরবিতে কারা কারা হাজিরা ডাকেন হাত জায়গা তো? খুবই কম। আমরা সারসিনা মাদ্রাসায় পড়ছি 9-এ, আমাদের উস্তাদ আজম ওয়াহিদুল আলম উনি আরবিতে হাজিরা রাখেন। আউয়াল, সানি, সালেস, রাবে, খামেস, এই আদাদ আমরা শুনে শুনে মুখস্থ করছি, গেলে পড়া লাগে না। মেরে কাছে তরজমা আরবি শেখার আগে আমাদের আদাদ মাদুদ শেখা হয়ে গেছে, কারণ উনি ক্লাসে আরবিতে হাজিরা নিতেন। টিচার তো পারে, ছাত্র তো শুনে শুনে শিখবে, তাই না? এজন্য আমরা আরবিতে হাজিরা নিবেন, তাহলে দেখবেন যে ক্লাসে কিছু আরবি শুনবে। আপনি ঢুকে যে আসলেন, ঢুকে যে আমরা যে বলছি কুশল বিনিময় করতে হবে, কেমন আছো না বলে যদি আপনি ইংরেজি শেখা বলে হাউ আর ইউ বলেন, আরবিতে কাইফা হালুকা বলেন, ওরা বলো বেখাইন আলহামদুলিল্লাহ, প্রথম না পারলে শিখাই দিলেন, তাহলে এই দুইটা আরবি তো সে কমপক্ষে জানলো। যদি প্রতিদিন বলেন এই দুইটা আরবি পারবে না? কাইফা হালুকা, বেখাইন আলহামদুলিল্লাহ। আমাদের তো সারসিনা নিয়ম ছিল যে বাথরুমে যাইতে গেলে আরবিতে অনুমতি নিতে হবে, নাইলে বাথরুমে যাওয়া নিষেধ। তা আমরা বাধ্য হই, যারা পারতো না তারা লিখে মুখস্থ করতো, তাই বলতো উস্তাদ উরিদুল ইস্তিনজা বা আযহাবু ইন্নী আযহাবু এলা ইস্তিনজা, একটা কিছু বলতো, একে বাধ্য হয়ে শিখছে। আবার হুজুরের যখন কেউ দেরি করে আসতো বলতো যে লিমাজা তাখাতা খুসবুস নাই গুম অদ্ভুত। এই আরবিটা আমাদের ওই ব্যাচের সবাই জানে, সারসিনা যারা হুজুরের একটা অভ্যাস ছিল, দেরি করে আসলে লিমাজা তাক, হুজুর খুব স্টাইল করে বলতে পারতো, লিমাজা তাকাত খুসবুস নাই, কান ধরো, গো মজলিস, উঠা বসা করো, এরপরে ইযহাবিলা মাকাদি। হুজুরের এই শাস্তি কেউ মানে কষ্ট দিত না। ওই যে আরবিটা শুনতো, এখন ওই লিমাজা তাখারতা, তুমি কেন দেরি করছো, এই আরবিটা কিন্তু সব ছাত্র জানে ফেলছে। এবং কয়েকদিন পরে এটা কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। ওই যে একলো গেছে না সৌদি আরব, যে আজানটা সূরা ফাতিহাটা বাংলায় কয়, আর সৌদি আরবে সব কি আরবি, খালি আজানটা বাংলা আর আলহামদুলিল্লাহ সূরাটা বাংলায়, কারণ বাংলাদেশে এইগুলো সে জানে। তা আপনি যদি এই যে আর ক্লাসে যে আরবিগুলো ইফতাহু কুতুবাকুম, তোমাদের বই খালো, কি বলে বই খোলো, ইযহাব ইলা সাবুরা, হ্যাঁ আবু যুগ আমার বলতেন হাতের কিতাব, কিতাব দাও। আমরা তো চাই বই দাও, এটা যদি আপনি হাতের কিতাব, কিতাব দাও যদি আপনি বলেন, ও 2 দিন বললে ওরা বুঝে ফেলবে যে হাতের কিতাব নাই। এই যে শুনে শুনে শেখা, একটা বাচ্চা আমরা যখন তাকে কথা বলা শিখাই বা মার কাছ থেকে কথা বলা সে কিভাবে শেখে, সে কিন্তু শুনে শুনে শেখে। ওই আমার বাচ্চা এখন ও সেকেন্ড ইয়ারে পড়ে, আনে ও কথা বলছে 3 বছর বয়সে, আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, কান পরীক্ষা করে দেখছি, শাহীকে নিয়ে গেছি, তারপরে শিশু হাসপাতালে নিয়ে গেছি, ওর গায়ের কাছে এরকম বেল বাজায়, শোনে কিনা, দেখে যে শোনে। তারপরে বললো যে ও আসলে ইন্ট্রোভার্ট, তাইলে ওর বাচ্চাদের সাথে রাখেন, আস্তে আস্তে শিখে ফেলবে, কানে সমস্যা নেই, মানে শোনে। মানে কি, ডাক্তাররা আগে কান পরীক্ষা করে, শুনলে সে বলবে, না শুনলে বলবে না। এজন্য ছাত্রকে আরবি শোনাইতে হবে। এই আল লুগাতুল আরবিয়া ইত্তিসালিয়া, এটাকে এরা খুব কঠিন মনে করে, অথচ সবচেয়ে সহজ ভাষায় লেখা একটা বই। কিন্তু এই সহজ ভাষাটাকে আমরা সহজভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারি না। এই কারণে আজানটা হোক 1 মিনিট দেরি করে দেন। আল্লাহু আকবার। আমাদের হাতে একেবারে সময় নেই, আমাদের 15তে দেড়টায় নামাজ, 15তে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দিব, 15 মিনিট সময় আছে। আমরা একটু আরবি প্রথম পত্রের দিকে যাই, যে আমরা কিভাবে একজন শিক্ষার্থীকে তাদের মুখে আরবি বলা শেখাবো।
বাংলাদেশে একটা ইংরেজি শেখার অনেকগুলো কোর্স আছে, সাইফোর্স আছে, একটা আছে এফএম মেথড। এফএম মেথড ওই ঢাকা আলিয়ার উনি চাকরি করতেন, ফিরোজ মুকুল স্যার। আমি ঢাকা আলিয়ায় পড়ছি, সংসারে ছিল। তো আমি কামিলে পড়ছি, আমাদের পড়াইনি। তো এই এফএম স্যার উনি ফ্রি সেমিনার করতো, ফ্রি ইংরেজি শেখাইতো। প্রথম দিন যারা যাইতো তারা দেখতো যে হ্যাঁ ইংরেজি তো অনেক সহজ, ইংরেজি সহজ, তো তারা তার কোর্সে ভর্তি হইতো। এভাবে কিন্তু একটা বিশাল নাম করে। এবং এফএম মেথড পড়ে ইংরেজি অনর্গল বলতে পারে এমন অনেক রেকর্ড আমার কাছে আছে। আমার এক ছাত্র আছে, মানে ইসলাম ব্যাংকে চাকরি করে। আমার ছাত্র বলতে আমি ওকে আরবি পড়াইছি, পরে জগন্নাথেও পড়ছে ইংলিশে। ওই এফএম মেথড শিখেই সে কিন্তু ইংরেজি অনর্গল হয়েছে। এফএম মেথড কিছু কৌশল, এরকম আরবি তো অনেক মেথড এখন আবিষ্কার হয়ে গেছে। যারা আরবি ভাষা বলতে পারে না, মানে অনারব, তাদের জন্য কিভাবে আরবি শেখাতে হবে। এর মধ্যে সবচেয়ে ভালো বই হলো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির এই বইটা তাদের লেখা এবং তারা পড়ায়। বাংলাদেশে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে বিভিন্ন বিষয় ওরা করছে, এটা ছবিওয়ালা, আরো অনেক বই আছে। আর একটা সহজ বই আছে, আমরা যেটা ছোটকালে পড়ছি, আবু তাহের মেসবার কেরাতুল আতফাল, ওনারই লেখা আছে, এসো আরবি শিখা তরিকুল আরবি। এই বইটা আরবি শেখার জন্য খুবই সহজ, মানে কিভাবে একজন সহজে আরবি শিখতে পারবে। আমি এই বই পড়াইয়ে অনেকে আরবি শিখাইছি, আমার কাছেই আছে। কিন্তু এই বই পড়ার কিছু তরিকা আছে, এই তরিকাগুলো অবলম্বন করলে এখন যদি আমরা ওই আউটের বইগুলো পড়াইতে না পারি, আমি আমার যে আরবি প্রথম পত্র বই আছে মাদ্রাসা পড়ে, সেগুলো কিন্তু ওইভাবে লেখা। আমাদের প্রত্যেকটা বইতে একটা হেওয়ার আছে, একটা গল্প আছে, একটা কবিতা আছে, এভাবে এক একটা ইউনিট সাজানো, তাই না? দারসুল আওয়াল সানি সারি এভাবে সাজানো। ওই হেওয়ার দিয়ে আমি আরবি শিখাইতে পারি, গল্প দিয়ে আরবি শিখাইতে পারি, যদি আমার ইচ্ছা থাকে। এই জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে যদি আমরা আরবি শেখাতে চাই। একটা হলো তাদেরকে আরবি শোনাতে হবে। আরবি শোনার পরিবেশ নেই। আরবি শোনানোর জন্য আপনি ক্লাসের জরুরি যে কথাবার্তাগুলো আছে সেগুলো আপনি আরবিতে বলতে পারেন। ক্লাসের জরুরি কথাবার্তা, এই ব্ল্যাকবোর্ডটা মুছো, একদম তুমি দাঁড়াও, পড়া বলো, না তুমি দাঁড়াও। এই আমি যদি তুমি দাঁড়াও না বলে কুম বলি, সে বুঝবে না? প্রথম দিন না বুঝলে অর্থ বলে দিলাম, তার দ্বিতীয় দিন তো বুঝবে। আমি যদি কুম বলি, সে অবশ্যই বুঝবে, এসলেস অবশ্যই সে বুঝবে। এতে দেখা যাবে যে তার মধ্যে আরবি ভীতি দূর হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। একটা মায়ের পেট থেকে বের হওয়া শিশু তো একদিনের পুরো বাংলা বলতে পারে না, সে আস্তে আস্তে শেখে। প্রথমে সে একটা অক্ষর বলে দা বা, পরে দুইটা মিলে দাদা বাবা মা, এগুলো আস্তে আস্তে শেখে। এরপরে সে একটা শব্দ বলে, তারপরে অর্ধেক বাক্য বলে, তারপরে পুরা বাক্য বলে। সে কিভাবে শেখে? সে শেখে কায়দাতুল ইস্তেবদাল, পরিবর্তনের নিয়ম অনুযায়ী। তো আমরা আমাদের ছাত্রদের বলি যে আরবি শিখতে গেলে তোমার তিনটা জিনিস দরকার। চারটা হলো স্কিল, যেটাতে মাপা হবে তুমি কতটুকু আরবি পারো। দেখেন এই স্কিলগুলো কেমন, যে কৃষক লেখাপড়া জানে না, সে কি বাংলা বলতে পারে নাকি পারে না? শুনে বুঝতে পারে নাকি পারে না? কিন্তু সে লিখতে পারে না, পড়তে পারে না। তাহলে শিক্ষিতদের স্তর হলো লিখতে পারা, বলতে পারা। আর অশিক্ষিতদের স্তর হলো শুনে বোঝা আর বলতে পারা। আমরা আরবিতে অশিক্ষিতদের স্তরেই নাই, মানে আমরা শুনে বুঝি না। একজন আরবি যদি বক্তৃতা দেয় শুনে বুঝি না, আবার নিজেও বলতে পারি না। ওই কাতারে কিন্তু আমরা নাই, দেখে দেখে পড়তে পারি, মানে অশিক্ষিতদের কাতারে আমরা উঠতে পারি না। অথচ এটা ছিল কি প্রথমে, মানে শেখা, শুনে বুঝতে পারা এবং বলতে পারা। তো শুনে বুঝতে পারার জন্য ওকে প্রতিদিন কিছু আরবি শোনাইতে হবে, সহজ সহজ আরবি, যেগুলো আমাদের সচরাচর দৈনন্দিন লাগবে, তার বিকি জীবনে লাগবে, সেগুলো শিখাইতে হবে। সেগুলো আপনি চার্ট বানায় নিবে। আমি যখন দারুনাথের তাকসিরিতে ভাইস প্রিন্সিপাল ছিলাম, আমি বোর্ডিং এ আইন জারি করলাম যে বোর্ডিং এর যা ছাত্ররা থাকে, বোর্ডিং এ কোনো বাংলা কথা চলবে না। তাহলে কি হবে? বোর্ডিং এ যে শব্দগুলো লাগে, ছাত্ররা হুজুর একটু ছুটি দেন, দোকানে যাব, টিস্যু পেপার কিনবো, হুজুর একটু বাথরুমে যাব, বা হুজুরের যে কথা এই লাইন দিয়ে বসো, তাকরার করো, পড়ো, এরকম প্রায় 130টা আরবি বাক্য বাংলা সব লিখে একজন টিচার দিয়ে লেখাই আমি নিজের গ্রুপ দেখে এটা প্রত্যেক ছাত্রকে বিতরণ করছি। এগুলো মুখস্থ করো,
এবং বোর্ডিং এ আরবি চলবে, বাংলা চলবে না। ওর ছুটি নিতে গেলে ওর আরবিটা কি করতে হবে, শিখতে হবে। এরকম বিভিন্ন কৌশল আমরা শিখাতে পারি। আপনিও আপনার ক্লাসের যে প্রয়োজনীয় কথাগুলো দৈনিক লাগে, প্রতিদিন ওই কথাগুলো বলেন, ওইগুলো আপনি আরবি শিক্ষক। দেখুন ইংরেজি যারা, তারা কিন্তু এই বসো বলে, তারা বলে স্টার্ট আপ, সেটাও এরা কিন্তু বলে, কিন্তু আমরা হুজুররা সেটা আরবি বলতে পারি না। এরা কথার মধ্যে ইংরেজি বলে, আমরা কথার মধ্যে আরবি বাক্য বলি, আমরা বলি না। বরং আমরাও তাদের মতো মাঝে মাঝে ইংরেজি বলতে চাই, মানে ইসে উঠতেছে, আমরা আরবি বলি। আমরা 10 লাইন বাংলা বলে 5 লাইন আরবি বলি, তাহলে তো তারা আমাদের তাকায় থাকে। যেন আমাদের ক্ষেত্র বানাইতে হবে, আরবির ক্ষেত্র। শিক্ষার্থীদেরকে আরবি শোনাতে হবে। 1 নম্বর হচ্ছে জরুরি প্রয়োজনীয় যে কথাবার্তাগুলো দৈনন্দিন লাগে ক্লাসে, এইগুলো লাগলে একটা লিস্ট বানাবেন। লিস্ট বানাইয়ে তারপরে হচ্ছে আপনি লাগলে ব্ল্যাকবোর্ডে কোনায় লিখে এখানে টানাই দিবেন ক্লাসে, যে এইগুলো বাংলায় বলা যাবে না। ছাত্ররাও বলতে পারবে না, শিক্ষক আপনিও বলবেন। তাহলে দেখবেন যে ওই যে 30টা 40টা বাক্য, এটা বছর শেষে সবার জানা হয়ে গেছে। আর কথা বলতে তো ওইগুলোই বেশি লাগে, একটা বেজ হয়ে গেল। সে যখন জানবে যে আমি তো আরবিতে কিছু পারি, তখনই তার ভয় দূর হয়ে যাবে। ভুল হোক আর বলে দিবেন ছাত্র জামানায় ভুলে কোনো গুনাহ নাই। আর আমরা যে বলি না, এর একটা লজ্জা, সেটা যদি ভুল হয় আরবদেরও ভুল হয়, সবাই সবসময়। আমরা তো নাহস সরফ শিখে আরবি শিখছি, আমরা দেখছি যে তাদের অনেক সময় জবর জেলে ভুল হয়ে যায়, মুবতাদা খবরে তাকদিম তাখিরে ভুল হয়ে যায়, হতেই পারে। কিন্তু কারণ আমরা বাংলায় কথা বলে, আমাদের মাতৃভাষাও তো আমাদের অনেক সময় ভুল হয়, তাদেরও হতে পারে। কিন্তু ভুল হয় বলে এই জন্য কি বলবো না, অবশ্যই বলতে হবে। এই জন্য জরুরি প্রয়োজনীয় আরবি গুলো অবশ্যই ক্লাসে আমরা আরবিতে বলবো। হাজিরাটা কিসে রাখবো? আরবিতে। আপনি না পারলে আপনার মাদ্রাসায় যিনি ভালো পারেন তার কাছে শিখে নেবেন। যেখানে আদাদে তারতিবি আউয়াল সানি সালিস রাবি খামিস সাদিস সাবি সামিন তাসি আশির হাদি আশার সানি আশার সালিস আশার, এভাবে আপনি আরবিতে হাজিরাটা নেবেন। তাহলে দেখা যাবে যে এক সপ্তাহ টানলে ছাত্ররা বুঝে যাবে। মাঝে মাঝে ছাত্রদের হাজিরাটা নেবেন, যে আজকে তুমি হাজিরাটা নাও। ও তো আউয়াল সানি সালিস, আপনি তো হাজিরাটা নিতেছেন না, আপনি তাকে আউয়াল সানি সালিস মুখস্থ হইছে কিনা হেঁটে দেখাইতেছেন। ও মনে করতেছে কি ও হাজিরা টানতেছে, এই আগামীকাল কিন্তু তোমার হাজিরা টানতে হবে। ও আউয়াল সানি সালিস মুখস্থ, কিছুদিন আপনি টানলেন, তাহলে কি হয়ে গেল? আপনার হাজিরাও টানা হলো, আউয়াল সানি সালিস কি শেখানো হয়ে গেল। এভাবে আপনি কৌশল অবলম্বন করবেন যে একের মধ্যে অনেক করা যায় কিনা, কারণ আমাদের তো টাইম কম। ওই প্রথমে কিন্তু বলছি যে ইংরেজির চাপে, গণিতের চাপে, আরবির টাইম কম। অল্প টাইমে কিভাবে শেখানো যায়। আরেকটা হলো কথাবার্তা শেখানোর জন্য তাকে অনেকগুলো কৌশল আমি এখানে লিখে আনছিলাম, তো এগুলো তো এখন মানে এক সময় নাই, আমাদের আর 3-4 মিনিট সময় আছে। প্রশ্নবোধক যে শব্দগুলো আছে এইগুলো শিখাইতে হবে, কারণ কথাবার্তা মূলত হচ্ছে প্রশ্ন আর উত্তর। কথাবার্তা কি? প্রশ্ন আর উত্তর। সুতরাং যদি আপনি প্রশ্ন করা শেখাতে পারেন আর প্রশ্নের মধ্যে উত্তর থাকে, তাই না? আইনা বাইতুকা বা মাসমুকা, এর মধ্যে মা বাদ দিয়ে এসএম, তো এসমি অমুক, প্রশ্নের মধ্যে উত্তর থাকে। আর যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে সবই থাকে। যেমন হাল আকালতা তাম, নাম আকালতু তাম। এজন্য প্রশ্নের যে শব্দগুলো আছে, হাল, আ, মা, মাজা, লিমাজা, বিমাজা, কাম, কাইফা, আইনা, এই যে শব্দগুলো আছে, এখানে লিস্ট আমি আনছি 18-19টা শব্দ আছে, অনেকগুলো আছে মুরাক্কাব। যেমন মান মানে কে, মা মান কার সাথে, তাই না? ইনদা মান কার কাছে। তাহলে এভাবে আপনি প্রশ্নের শব্দগুলো যদি শিখান, তাহলে যখন আপনি আরবি পড়াবেন, আমি তখন মনে হয় সাসিনা পড়ি, হচ্ছে ক্লাস 9-এ গ্রামের বাড়িতে আসছি, ছুটি, রমজানের ছুটি, নদীর পাড়ে গেছি। তখন আমার এক ভাইয়ের বাসায়, ওই সময় রেডিও ভালো চলত, বাংলাদেশ বেতারে একজন মহিলাই বাংলা পড়াইতেছে। উনি ভিকারুন্নেসা, ওই যে স্কুলের একজন শিক্ষিকা। ওনার বাংলা পড়াটা দেখে আমার খুব আশ্চর্য, এইরকম পড়াইলে তো বাসায় যে পড়া লাগবে না, এরকম পড়াইতেছে। গ্রামের নাম রসুলপুর, সাথে সাথে প্রশ্ন, গ্রামের নাম কি? রসুলপুর। গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে,
গ্রামের পাশে কি বয়ে গেছে? নদীটির নাম ইসামতি। নদীর নাম কি? এখন এই যে প্রত্যেক লাইন পড়তেছি আর প্রত্যেক লাইনে প্রশ্ন করতেছি, এতে ছাত্রকে অন্যমনস্ক থাকার সুযোগ আছে? কিন্তু আপনি যদি বাংলা স্যার রিডিং পড়েন, বাংলা সাহিত্য যা আরবি সাহিত্য তাই, সব সাহিত্যের নেচার এক, সব ভাষার নেচার এক। এখন আপনি যদি পড়েন জাহাবা যাইদুন ইলাল মাদ্রাসা, আইনা জাহাবা যাইদুন, জাহাবা ইলাল মাদ্রাসা, মান জাহাবা ইলাল মাদ্রাসা, জাহাবা যাইদুন ইলাল মাদ্রাসা। মানে প্রত্যেকটা বাক্য আপনি পড়াবেন, প্রত্যেকটা বাক্যে আপনি কোশ্চেন করবেন। এই যে কোশ্চেন এন্ড অ্যানসার মেথড, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে জিবরিল আছে না, আমাল ঈমান, মাল ইহসান, মাল ইসলাম, একে বলে প্রশ্নোত্তর পদ্ধতি। এটা কিন্তু এই যে টিচার্স স্টুডেন্ট সেন্ট্রিক পদ্ধতি, মানে ছাত্র শিক্ষক উভয়কে এনগেজ রাখে। আপনি যদি ছাত্রকে ব্যস্ত না রাখতে পারেন, তাহলে কিন্তু ছাত্র শিখাতে পারবেন না। এজন্য রিডিং পড়ার সময় যদি আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করবেন কিভাবে, তাহলে তাকে প্রশ্ন করার তরিকা, উত্তর দেওয়ার তরিকা, এগুলো শিখাই নেবেন এমনি। তাহলে দেখা যাবে যে আপনার পড়াটা ফলপ্রসূ হবে। ওদের গল্প শেষ হইতে হইতে দেখা যাবে গল্পের উত্তরগুলো হয়ে গেছে। ওই আরবি গল্পটা পড়ে যে প্রশ্ন অনুশীলনীতে দেখবেন যে অনুশীলনী উত্তর তো সে পারে, কারণ সে তো ওই গল্পের মধ্যে মধ্যে প্রত্যেক লাইনে উত্তর দিছে। ওই যে গ্রামের নাম রসুলপুর, গ্রামের পাশে একটি নদী বয়ে গেছে, নদীটির নাম ইসামতি নদী। আর এখন যে ওই যে এমসিকিউ পদ্ধতি, যারা ইতিহাস পড়াবে তাদের জন্য এটা লাগবে। প্রত্যেক বাক্যে বাক্যে প্রশ্ন করতে পারেন, এমসিকিউ এর মধ্যে হল হয়ে গেল। এমসিকিউ কেন, আমার যে ওই যে সৃজনশীল তার যে এমসিকিউ, এগুলো কিন্তু এর মধ্যে হল হয়ে যায়। আপনি যদি একটা বাক্য পড়ান, সেখানে কোন সিগা, এর এক বচন কি, বহু বচন কি, এগুলো তো আরবি প্রথম পত্র আসে, তাই না? এটা বাক্য তৈরি করো, তারপরে মোরাদেফ কি, মুতাজাব কি। অর্থাৎ আপনি যখনই আর লাইনটা পড়াচ্ছেন, তখনই যদি আপনি এইগুলো বলে যান, আর শুধু বলে গেলে হবে না, প্রশ্ন করতে হবে। কারণ যদি ছাত্রের পক্ষ থেকে ফিট না আসে, তাহলে আপনি তাকে শিখাইতে পারলেন না। এজন্য ফিল কোরআনিল কারিমে তাশরিয়াতুন রব্বানিয়াতুন, মাযা ফিল কোরআনে, ফিল কোরআনিল কারিম তাশরিয়াতুন, তাশরিয়াতুন বহু বচন, এক বচনে তাশরি, তাশরিয়াতুন এক বচন কি তাশরিয়া, রব্বানিয়াতুন তাশরিয়াতুন সিফাত, রব্বানিয়াতুন তার কি হয়েছে, সিফাত হয়েছে। এগুলো আপনি বললেন, আবার প্রশ্ন করলেন। শুধু যদি বলে যান তাহলে ছাত্ররা শুনলো, আর প্রশ্ন করলে ছাত্ররাও বললো, তাহলে তাদের ডবল। কারণ তারা একবার আপনার কাছে শুনলো, আবার তারা যখন বললো তারাও নিজে একবার শুনলো, দুইবার শোনা হইলো, তাদের একবার বলা হইলো। যত আপনি তাদের মুখ থেকে বলাতে পারবেন, তত আপনার হচ্ছে পড়াটা তত ফলপ্রসূ হবে। আর পড়া যদি ফলপ্রসূ হয়, সেটা আরবি বলেন, নাহু বলেন, সরব বলেন, তখন ছাত্ররা মজা করে শিখবে, সহজে শিখতে পারবে। তখন তার আরবি ভয় যদি কেটে যায়, তখন আমার দাখিল থেকে আলেমে গেলে ওই 2 লক্ষ কমবে না। কারণ যারা মাদ্রাসায় নিয়ত করে আসছে, তারা তো থাকবেই, বাপ মা থাকবে, কিন্তু ও চলে যায় যে পারি না, তখন বাপ মাও বাধ্য হয়, ঠিক আছে না আবু পারে না, ঠিক আছে কলেজে চলে যায়। এদেরকে ঠেকানোর জন্য আপনার এই যে পোস্টগুলো এখন, এইগুলো সামনে ওদের বসানোর জন্য আমাদের শিখাইতে হবে না, এই মাদ্রাসা যাই, মাদ্রাসা যাই। আর আমাদের রিজিক হালাল করার জন্য তো লাগবে যে আমি যে আবার নতুন আবার স্কেল দিতে আছে, এটা যেভাবে ঘোষণা হয়ে যায়, তারপরে খালি টাকা আর টাকা, এত টাকায় হইলে কি, এই যে টাকা দেয় এই টাকার পড়াই তো আমরা পড়াই না। সবাইকে হাত বুকে হাতে কইতে হবে এই টাকার পড়া পড়াই। আসলে ক্লাসে যাইতে দেরি করি, ক্লাসের থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি, যে কয় মিনিট ক্লাসে থাকে ওই কয় মিনিট একটু গল্প করে কাটাই দিতে চাই, ঠিক আছে? তো আমার যদি আমার ঈমান, আমার আকীদাই বলে যে না এটা হচ্ছে না, আমাদের আরো ভালো করে শেখানো দরকার, আমার এটা ইলমি আমানত, তো আমি আমার শিক্ষার্থীদের পড়াইলে ওরা কিন্তু ভালোবাসবে। যে শিক্ষক ভালো পড়ায়, ওই শিক্ষকের পরে এরা ভালোবাসে, শ্রদ্ধা করে। যত বড় ভকাটে ছাত্র হোক, ওই উস্তাদের কাছে সে মানদারি করে না। আর যদি ফাঁকিবাজ শিক্ষক হয়, ও বাইরে গিয়ে গালিগালাজ করে শিক্ষক। দেখেন আপনিও যে আপনার মাদ্রাসায় যদি কোনো ফাঁকিবাজ শিক্ষক থাকে, এখন নাম উচ্চারণ করলে আপনিও তো শ্রদ্ধা দেখাবেন না। আর যদি ভালো শিক্ষক থাকে, ছাত্রকে শেখাতে চায়, আপনি তার নাম বললে এখনো আপনি তার গুণগানই গাইবেন। তার মানে আপনিও যদি সেই পর্যায়ে যাইতে চান, আপনারও কিন্তু সেরকম কাজ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীকে একটু উজাড় করে দিয়ে শেখাতে হবে, একেবারে ইখলাসের সাথে। এবং এজন্য সবচেয়ে বেশি দরকার হলো কৌশল জানা, যে কি কি কৌশল আর কি কি পদ্ধতি।
অনেক পদ্ধতি আছে, অনেক কৌশল আছে। এগুলো এখন তো ওই অনেক যে আপনার বিএমটিটিআই, তারপরে আমাদের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড এর বইগুলো পাওয়া যায়, অনেক নিজেও শেখা যায়। এখন তো স্বশিক্ষণের যুগ। এখন ওই বিএমটিটি তে কোর্স করে শেখা চাইতে ইউটিউব দেখে নিজেই শিখতে পারবে। অনেক কিছু শেখা, যদি শেখার আগ্রহ থাকে। এআই আসছে, একে বলে দিন আপনার কৌশল যে আজকে আমি এই সাবজেক্টটা পড়াবো, কি কৌশল অবলম্বন করা যায়। দেখবেন ও আপনাকে অনেকগুলো কৌশল বলে দিবে যে এই কৌশল অবলম্বন করে। হয়তো দেখবেন স্যারের লেফটাইটও শেখ করে দিবে যে এইভাবে পোলাপানে পড়ান শিখবে। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমাদের যে কথা শেষ লাইনটা বলে শেষ করতে চাই সেটা হলো, আমরা যদি সুন্দরভাবে তাদেরকে পাঠদান করি তাহলে আমাদের মাদ্রাসাটা টিকে থাকবে, মাদ্রাসা টিকে থাকলে এলএম টিকে থাকবে, এলএম টিকলে ইসলাম টিকবে। ঠিক আছে, আর ইসলাম টিকে, ইসলামের মূল হলো কোরআন সুন্নাহ। এটি না টিকলে শুধু ক্ষমতা দিয়ে ইসলাম টিকবে না, ক্ষমতা টিকাইতে গেলে কোরআন সুন্নাহ লাগবে। আর কোরআন সুন্নাহ শেখায় কারা? আপনারা। এজন্য শিক্ষকরা হলো এই ইসলাম কায়েমের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল ব্যক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন।